সাউন্ডে শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নেক্সট জেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আবু সাইদ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়েলকাম টু দ্য ভেরি ফার্স্ট ক্লাস অফ নেক্সট জেন ইনস্টিটিউট। আমরা আজকে নেক্সট জেন ইনস্টিটিউটের যাত্রা শুরু করব। তবে প্রথমে আমি আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম হচ্ছে আবু সাইদ। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছি এবং বর্তমানে নেক্সট জেন ইনস্টিটিউটের সাথে আছি ইংলিশ ডিপার্টমেন্ট হেড হিসেবে। আজকে আমরা এইচএসসি, এসএসসি, জেএসসি, পিএসসি যাই বলেন না কেন, ইংলিশ গ্রামার যদি আমরা যখনই পড়ি না কেন, একটা টপিক আমাদের সব সময় সামনে সম্মুখীন হতে হয়, দ্যাট ইজ আর্টিকেল। এবং আর্টিকেল আমরা শুধুমাত্র এইচএসসি পর্যন্ত না, আমরা আর্টিকেল কিন্তু এইচএসসি থেকে শুরু করে পরবর্তীতে অ্যাডমিশন, চাকরির পরীক্ষা, বিসিএস সব জায়গাতে আমাদের প্রয়োজন হয়। তো আমরা আর্টিকেলের ক্লাসটা শুরু করব। তার পূর্বে আমি একটু সবার সাথে একটু পরিচিত হতে চাচ্ছি। সবাই একটু আমাকে দ্রুত কাইন্ডলি একটু জানিয়ে দিন আপনাদের এইচএসসি ব্যাচটা কত, আর আমাকে ঠিক মতো প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, মারুফ এইচএসসি 26, রোহান, তানজিলা 25। বেশিরভাগই যা বোঝা যাচ্ছে যে 2025, 2026 বেশি এখানে। আচ্ছা, ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ওকে, এইচএসসি 25 যারা আছে তাদের জন্য আরো বিশেষ করে বলতে চাই, আমাদের যে ক্লাসটা আজকে হবে এটা কিন্তু আপনাদের অ্যাডমিশন জার্নি যেটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদের অ্যাডমিশনও কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন থাকে। এবং আমরা আজকে আর্টিকেল একটা মাস্টার ক্লাস করার চেষ্টা করব। আর্টিকেলে আমরা গড় বাঁধা যে নিয়মগুলো আছে, আমরা সারা জীবন যেগুলো দেখে আসছি, শিখে আসছি, যে ভাওয়েলের আগে এন হবে, কনসোনেন্টের আগে এ হবে, কিন্তু এইগুলা শেখার পরেও আমরা কেন জানি আর্টিকেল টপিকটাতে খুব একটা ভালো করে উঠতে পারি না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যে খুবই কম্প্রিহেন্সিভ একটা ক্লাস নিব। আচ্ছা, আমরা প্রথমেই যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে আগে আপনাদের এইচএসসি যে সিলেবাসটা, আমি সেটা একটু আপনাদের বুঝিয়ে দিই। বিশেষ করে 2019 সালের পর থেকে আমরা দেখতে পাই যে 2019-এর পর থেকে কিন্তু এইচএসসি তে ফুল সিলেবাস দিয়ে কখনো পরীক্ষা হয়নি। ফুল সিলেবাস শুরু হচ্ছে 2026 থেকে। সেই জন্য আর্টিকেল টপিক থেকে শুরু করে আরো বেশ কয়েকটা টপিক আছে যেগুলো আপনারা বিগত 5 বছরে যখন বোর্ড প্রশ্ন সলভ করতে যাবেন, বিগত 5 বছরে কিন্তু বোর্ড প্রশ্নে আপনারা সেই টপিকগুলোকে পাবেন না। সেই জন্য আমাদের জন্য একটা বড় অবস্ট্যাকল হচ্ছে আমরা এই সমস্ত নতুন টপিকগুলা কোথা থেকে কিভাবে সলভ করব, বা আপনি অনলাইনে যদি সার্চ করে দেখেন খুব কোয়ালিটিফুল ক্লাস কিন্তু নেই। তো সেই সমস্যা সমাধানের জন্যই আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট আয়োজন। তাহলে আপনাদের দেখেন গ্রামারে মোটামুটি 12টা টপিক থাকবে। 12টা টপিকে আপনি 5 করে যদি পূর্ণমান ধরেন তাহলে 60 মার্কস এখানে হচ্ছে আপনাদের গ্রামারে। সেখানে আর্টিকেলটা আপনাদের নতুন একটা টপিক ফুল সিলেবাসের উপরে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আচ্ছা, আমরা যদি দেখি পরে চেঞ্জিং সেন্টেন্স আছে, যেটা আগেও ছিল, ন্যারেশন ছিল,
সরি, চেঞ্জিং সেন্টেন্স ছিল না, কমপ্লিটিং সেন্টেন্স ছিল। চেঞ্জিং সেন্টেন্সটা কিন্তু আমাদের জন্য একটা নতুন টপিক, এটা আপনাদের এই এসএসসি সিলেবাসের মধ্যে কিন্তু ছিল। এছাড়া আমরা আরেকটা টপিক দেখতে পাবো, সেটা হলো প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্সটা আপনাদের জন্য একটা নতুন টপিক। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটা নতুন টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তাহলে আমরা শুরু করি। আপনাদের কম্পোজিশন যে রাইটিং পার্ট, সেখানে 40 মার্কস আছে। আমরা ফ্রি ক্লাসের মধ্যে আপনাদের ফর্মাল লেটার নিয়ে একটা ক্লাস রাখবো, আশা করছি আপনারা সবাই সেই ক্লাস দ্বারা উপকৃত হবেন। তাহলে আমাদের মূল আলোচনাতে যাওয়ার প্রারম্ভে আমরা দেখাই দিতে চাই যে আর্টিকেল টপিকটা মূলত যখন আপনারা এইচএসসি তে পাবেন তখন কিন্তু ঠিক এই ফরম্যাটে আসে, অর্থাৎ এ থেকে যে পর্যন্ত আপনাদের মোট 10টা গ্যাপ দেওয়া থাকে এবং আপনাকে এখানে এ, অ্যান, দা এবং ক্রস এই 4টা অপশন দিয়ে কিন্তু আপনাকে এগুলো পূরণ করতে হয়। কিন্তু আমরা প্রথমেই আপনাদের জন্য একটা প্রি ইভালুয়েশন সেগমেন্ট রেখেছি। যেমন এখানে সব থেকে কনফিউজিং কিছু যেগুলো আমাদের বোর্ড প্রশ্নতে তো অবশ্যই আসে, তার থেকে বেশি আসে অ্যাডমিশনে। অ্যাডমিশনে কিন্তু এই কনফিউজিং জায়গাগুলো থেকে আমাদের বেশি প্রশ্ন করা হয়। তো শুরুতেই আমরা একটু দেখতে চাই যে আপনাদের আগে এখান থেকে কি টাইপের জ্ঞান আপনারা আগে হোল্ড করেন। তো এই ইভালুয়েশনের জন্য আপনারা যেটা করবেন, আমি এখানে একটু লিখে দিচ্ছি, এবিসিডি করে দিচ্ছি, আপনারা একটু আমাকে বলবেন যে এতে আমরা কি দিব। আমাদের অপশন হচ্ছে এ, অ্যান, দা এবং ক্রস। সো এখানে এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ এন্ড জি। একটু দ্রুত সবাই কমেন্ট করে একটু জানিয়ে দেন উত্তরগুলা। এটা আসলে নিজেকে এভালুয়েট করা, প্রত্যেকটা টপিক যখন শুরু করবেন আগে নিজেকে একটু এভালুয়েট করবেন সেই নিয়মগুলো শেখার আগেও, যে আপনার অলরেডি এক্সিস্টিং নলেজ কতটুকু সেই টপিকের উপরে। দিস আর ভেরি ইফেক্টিভ মেথড আসলে। আচ্ছা, অনেকে উত্তর করা শুরু করেছে। একটু দ্রুত আমরা প্রথম উত্তরটা জানতে চাই। আই রিয়েলি ওয়ান্ট টু গো টু ড্যাশ হিমালয়। তো হিমালয়ের পূর্বে, হিমালয় আমরা জানি একটা পর্বতমালা, তার পূর্বে আমরা কি বসাবো? আচ্ছা, ইয়াসিন আরাফাত বলছেন এ নাম্বারে দা বসবে, অর্ণিকা বলছেন দা বসবে। একটু দ্রুত আপনারা। আচ্ছা, রোহান বলছেন এখানে ক্রস বসবে। ঠিক আছে, ডিফারেন্ট অপিনিয়ন আমরা পাচ্ছি। ম্যাক্সিমাম এখানে দা বলছেন। ঠিক আছে, আমরা তাহলে ম্যাক্সিমামের অপিনিয়নটাকে এখানে নিচ্ছি। বি নাম্বার কি হবে একটু বলেন তো? যদি এ নাম্বারে আমরা দা ব্যবহার করি, যেটা হিমালয়, হিমালয় হচ্ছে একটা পর্বতমালার নাম, তাহলে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের আগে আপনি কি বসাবেন? আচ্ছা, রাবেয়া বলছেন দা, বি নাম্বারেও দা বসবে। আমি যেটা ভেবেছিলাম যে আপনারা হয়তো এই ফাঁদেই পা দিবেন, আসলে এই জায়গাতে ক্রস বসবে। কেন ক্রস বসবে আমরা আজকের ক্লাসে সেটাও জানবো। এইবার দেখেন তো, মেনি টুরিস্ট গোজ টু ভিজিট ইট, ইট মানে হচ্ছে এভারেস্ট দেখতে যায়। এখন মেনির পরে এখানে টুরিস্ট আছে, মাঝখানে কি কিছু বসবে কিনা? নাম্বার সি তে একটু বলেন তো। আচ্ছা, হাবিবুল বাশার সবগুলাই উত্তর দিয়েছে মাশাল্লাহ, কিন্তু ঠিক হয়েছে কিনা সেটা আসলে আলাদা বিষয়। আচ্ছা, সি নাম্বারে অনেকে বলছেন যে এখানে কোনো আর্টিকেল হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আর্টিকেল দিলাম না, ম্যানির পরে কোনো আর্টিকেল হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আসলে এখানে সমস্যা হচ্ছে আর্টিকেল হবে, এটাও আমরা পরে দেখব। ডিউরিং এখানে হবে দা। এখানে দেখেন ম্যানির পরে এখানে হচ্ছে আমরা এ দিয়েছি, কিন্তু এখানে আবার ম্যানির পরে কোনো কিছু হচ্ছে না। সো ইট ইজ কনফিউজিং, রাইট? আমরা এটাই আসলে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখেন বাংলাদেশের আগে, আমরা নর্মালি জানি দেশের নামের আগে কোনো আর্টিকেল হয় না, তবে এই জায়গাতে আমরা ফিলিপাইন্সের আগে আমাদের দা ব্যবহার করতে হবে। তো আশা করছি আমি আপনাদের একটা মোটামুটি আইডিয়া দিতে পেরেছি যে আমাদের অ্যাডমিশনে বা আমাদের হচ্ছে এইচএসসি তে কি ধরনের কনফিউজিং প্রশ্ন নিয়ে আমাদের আসলে ডিল করা লাগবে। তো আজকের ক্লাসে আসেন আমরা সেইগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত আমাদের ফার্স্ট যেটা এখানে জানতে হবে সেটা হচ্ছে আর্টিকেল জিনিসটা আসলে কি। আমরা সব সময় পড়ে আসি এ এন্ড দা কে আর্টিকেল বলে, এটা আসলে কোনো সংজ্ঞার মধ্যে পড়ে না। আর দ্বিতীয়ত, আর্টিকেলকে আমরা যখন
আমি আপনাদের একটা এখানে সেন্টেন্স দিচ্ছি, কারণ বললাম হি ইজ আ ডান্সার। ম্যাক্সিমাম মানুষকে যখন জিজ্ঞেস করা হয় বলেন তো এখানে প্রত্যেকটার মানে পার্টস অফ স্পিচ গুলো আইডেন্টিফাই করেন। স্যার এটা হচ্ছে প্রোনাউন, এইটা হচ্ছে ভার্ব, এইটা হচ্ছে আর্টিকেল, এইটা হচ্ছে নাউন। এখন সমস্যা হচ্ছে প্রোনাউন, ভার্ব বা নাউন এইগুলো তো পার্টস অফ স্পিচের যে 8টা এলিমেন্ট আছে তার মধ্যে আছে, কিন্তু আর্টিকেল দেখেন তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কোনো কিছুর মধ্যে কিন্তু আর্টিকেল শব্দটা নেই। তাহলে আপনাকে আগে প্রথমত বুঝতে হবে আর্টিকেল কাকে বলে, তার থেকে বেশি হচ্ছে আর্টিকেল জিনিসটা কি, আমরা কখন আর্টিকেল ব্যবহার করব, এবং এটা পার্টস অফ স্পিচের মধ্যে যদি আপনি চিন্তা করেন, এর আগে কিন্তু বিগত বছরগুলোতে অ্যাডমিশনের প্রশ্ন এসেছে যে আর্টিকেল এক ধরনের কি। তো সেই প্রশ্নের উত্তরটাই আমরা এখানে আগে জানবো। প্রথমত ডেফিনেশনটা দেখেন, আর্টিকেল হচ্ছে এ এন্ড দা, এই 3টা আর্টিকেল আমরা জানি, কিন্তু এগুলো সবসময় বসে নাউনের পূর্বে। নাউনের পূর্বে বলতে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই। ধরেন আমি বললাম এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট নাউন, তার আগে আর্টিকেল বসালাম। কিন্তু এখন যদি বলি এ গুড স্টুডেন্ট, দেখেন এখানে কিন্তু আর্টিকেলটা আমরা নাউনের পূর্বে বসাইনি, আমরা এখানে বসেছি অ্যাডজেক্টিভের পূর্বে। কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে বসালেও এই আর্টিকেলটা কিন্তু অলওয়েজ ইট মডিফাইজ দ্য নাউন, মানে ও নাউনটাকে নির্ধারণ করে দেয়। আর্টিকেলের কাজ হচ্ছে আর্টিকেল একটা নাউনের পূর্বে বসে সেই নাউনটাকে কি করে দিচ্ছে, ডিটারমাইন করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে। এই জন্য আমাদের শুরুতে আর্টিকেলের আলোচনার প্রারম্ভে যেটা আলোচনা করতে হবে দ্যাট ইজ ডিটারমিনার। কারণ আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার। আপনারা যখন মডিফায়ার টপিকটা পড়বেন তখন দেখবেন ডিটারমিনার আলাদা করে আলোচনায় আসে। আপনাদের যখন অ্যাডমিশনে ডিটারমিনার নিয়ে আলাদা কিন্তু টপিকই আমাদের আছে। তো আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় ডিটারমিনার না, সেই জন্য আমি এখানে এতটা বেশি ডিপ ডাইভ করবো না। আমরা যেটা দেখবো জাস্ট ডিটারমিনার জিনিসটা কি। ডিটারমিনার হচ্ছে নর্মালি যদি আপনি একটু দেখেন যে কোনো একটা নাউন, আমরা যদি বলি আই স, ধর আমি বললাম বার্ড, আই স বার্ড। এখন এই যে বার্ড নাউনটা, এই বার্ড নাউনটা কিন্তু নির্দিষ্ট না, অর্থাৎ এই বার্ড দিয়ে পৃথিবীর যে কোনো বার্ডকে বোঝাতে পারে। তাহলে আমাদের কি দরকার, এই নাউনের পূর্বে এমন কিছু দরকার যার মাধ্যমে আমরা এই নাউনটাকে কি করে দিতে পারবো, নির্দিষ্ট করে দিতে পারবো, অর্থাৎ ওইটাকে আমরা ডিটারমাইন করে দিতে পারবো। আমি যদি এখন বলি আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। আপনি যদি বলেন আই স দা বার্ড, আমি পাখিটাই দেখেছিলাম। আপনি যদি বলেন আই স দ্যাট বার্ড, আই স হার বার্ড, এই যে প্রত্যেকটা দেখেন এগুলা, এইটা এটা বাদ দিলে কিন্তু দ্যাট, হার এগুলা কিন্তু কোনোভাবেই আর্টিকেল না। তারপরেও এগুলা কিন্তু আমরা এই বার্ড নাউনের পূর্বে ব্যবহার করে এই নাউনটাকে ডিটারমাইন করে দিতে পারছি। তার মানে ডিটারমিনার হচ্ছে এই যে আর্টিকেল থেকে শুরু করে আমরা এখানে দেখেন 7টা মোটামুটি লিস্ট রেখেছি। আপনি যদি নাউনের পূর্বে এগুলো ব্যবহার করেন সেই নাউনটা কি হয়ে যায়, সেই নাউনটা সীমাবদ্ধ হয়ে যায়, অর্থাৎ তার মিনিংটা পরিষ্কার হয়ে যায়। তাহলে তার মধ্যে সব থেকে বেশি ডিটারমিনারের মধ্যে যেটা বহুল ব্যবহৃত দ্যাট ইজ আর্টিকেল। তাহলে আর্টিকেল কাকে বলে এইটা আপনি কয়েকটা পার্সপেক্টিভে কিন্তু চিন্তা করতে পারেন। হ্যাঁ, আমরা আসলে এখানে যা যা দেখলাম এখানে প্রত্যেকটা ডিটারমিনারই আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যদি আমরা আর্টিকেল টপিকটা ভালো মতো শিখতে চাই। কারণ আর্টিকেল আপনাদের কিন্তু আমরা আজকের যে ক্লাসটা 3টা ভাগে বিভক্ত, এক হচ্ছে এ এন এর নিয়ম, একটা হচ্ছে দা এর নিয়ম, আর একটা হচ্ছে এমিশন অফ আর্টিকেল, অর্থাৎ কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব না সেইটার নিয়ম। তাহলে আমরা সেইটার নিয়মের ক্ষেত্রে কিন্তু এই যে ডিটারমিনার গুলো আছে এটা কিন্তু তখন আলোচনাতে চলে আসবে। সেজন্য আমি একবার আলাদা করে বলে দিতে চাই, আপনারা অবশ্যই এই যে ডিটারমিনার যেগুলোকে আমরা বলছি সেগুলো একবার চোখ বুলিয়ে নেন। যে এ এন্ড দা আর্টিকেল এটা জানি, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। আপনি এই 4টা সব থেকে বহুল ব্যবহৃত ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে নির্দেশবাচক। হ্যাঁ, আপনি এটা নির্দেশ করছেন যখন বলছেন দিস বুক মানে এই বই, দ্যাট বুক ওই বই, দিস বুকস এই বইগুলো। ঠিক একইভাবে পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে ওনারশিপ বোঝানো। ওনারশিপ ধরেন আমি বললাম ওয়াচ, এখন ওয়াচটা কার, আপনি বললেন মাই ওয়াচ, আমার ঘড়ি, তাহলে আমি ওনারশিপ বোঝাচ্ছি না। এরকম মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার,
এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পসেসিভও ডিটারমিনারের কাজ করে। আচ্ছা, এরপরে দেখেন কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স দিয়ে কি বোঝায়? কোয়ান্টিটি, পরিমাণ। ঠিক আছে, আপনি বলছেন যে সাম, এনি, মাচ, মেনি, ফিউ, লিটল, এগুলা প্রত্যেকটা কিন্তু পরিমাণ বোঝায় আমাদের নাউনের। তারপরে আছে নাম্বার। নাম্বার তো আমরা সবাই জানি, তাহলে 1 2 3 4 5 ফার্স্ট সেকেন্ড থার্ড। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভ হচ্ছে আপনি ডিস্ট্রিবিউশন দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, ইচ, আইদার, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ইন্টারোগেটিভ আমরা তো জানি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ঠিক একইভাবে হোয়াট, হুইচ, হুজ, এগুলো যদি আপনি নাউনের পূর্বে ব্যবহার করেন তখন কিন্তু এটা ডিটারমিনারের কাজ করে। যেমন আপনি বললেন হোয়াট বুক, এখানে হোয়াট না, এখানে হবে হুইচ বুক। আপনি যদি বলেন যে হুইচ বুক ডিড ইউ রিড, তাহলে এই জায়গাতে আপনি কিন্তু এই যে হুইচ দিয়ে এই বুকটাকে কিন্তু আপনি কি করে দিচ্ছেন? নির্দিষ্ট করে দিচ্ছেন, ওকে ডিটারমাইন করে দিচ্ছেন। সেই জন্য ইন্টারোগেটিভ গুলাও এক ধরনের ডিটারমিনার। তাহলে আমরা ডিটারমিনারের আলোচনা যদি এখানে একটু মোটামুটি হলেও বুঝতে পারি, তাহলে আমরা এই জায়গাতে যেটা করব, এখন চলে যাই আর্টিকেল কাকে বলে সেই জায়গাতে। তাহলে আর্টিকেল আমরা বললাম যে ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার, এবং আর্টিকেলের সাথে আমরা এখন যে ইন্টারেস্টিং আলোচনাটা যুক্ত করব সেটা হচ্ছে আর্টিকেল পার্টস অফ স্পিচের স্বরূপে যদি আপনি চিন্তা করেন, আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। আপনারা সবাই কম বেশি জানেন নাউন বা প্রোনাউনকে যেই শব্দগুলা মডিফাই করে তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে আপনি যখন বলছেন হি ইজ আ গুড বয়, হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই যে ব্রিলিয়ান্ট বা গুড এগুলা কিন্তু স্টুডেন্ট বা বয়কে মডিফাই করছে, সেজন্য এগুলো অ্যাডজেক্টিভ। এবার আপনি যদি বলেন হি ইজ আ স্টুডেন্ট, আমরা ছোটবেলায় পড়েছি না নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। তাহলে যে এই স্টুডেন্ট বলতে কি বোঝাচ্ছে? একজন শিক্ষার্থী। তাহলে এটাও কিন্তু এই নাউনটাকে মডিফাইয়ের কাজ করছে। তাহলে আর্টিকেল ইজ আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। পার্থক্য কি নেই? অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, এটা একটু নিচে চলে যাচ্ছে। অ্যাডজেক্টিভের আপনার ডিগ্রি অফ কম্প্যারিজন থাকে। ডিগ্রি অফ কম্প্যারিজন জিনিসটা কি? যেমন এই যে গুড, বেটার, বেস্ট, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কিন্তু আর্টিকেলের কিন্তু কোনো ডিগ্রি অফ কম্প্যারিজন নেই। আপনি এখন ওই যে দা, দায়ার, দায়েস্ট, ঠিক আছে, এগুলা হয় না। সো আপনাকে কেউ যদি কখনো জিজ্ঞেস করে আর্টিকেল এক ধরনের কি, আপনি বলবেন অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ যে এটা কিন্তু একদম পুরা মেইন যে অ্যাডজেক্টিভের যে স্বরূপ সেরকম না, ওর একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে আর্টিকেলের কোনো ধরনের ডিগ্রি অফ কম্প্যারিজন নেই। তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি যে আসলে আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল পার্টস অফ স্পিচের দিক থেকে আসলে আমরা কি বলবো এবং তাদের মধ্যে পার্থক্যটা কি? একটু আমাকে জানিয়ে দেন আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, ক্লিয়ার, ওকে, ঠিক আছে, আমরা তাহলে এগোবো। এবার আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, এবং সেটা হচ্ছে আমরা সারা জীবন পড়েছি যে আর্টিকেল, এ এন দেখে আর্টিকেল বলে, কার পূর্বে এ বসে কার পূর্বে এন বসে, কিন্তু কখনো আসলে আমরা এই জিনিসটা আমরা জানার চেষ্টা করিনি অথবা আমাদের জানানো হয়নি যে আর্টিকেল গুলো আসলে আসছে কোথা থেকে, মানে হোয়ার ডিড ইট ইভেন কেম ফ্রম। ঠিক আছে, এই জায়গাতে আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এগুলো তো একটু পরে আসবেই। কিন্তু আগে আপনি বুঝে নেন এই যে আমরা এ মানে একটা বলছি, এন মানে একটা বলছি, এখন এই যে ওয়ান শব্দের অর্থ এক না। আপনি যদি বলেন আই হ্যাভ ওয়ান বুক, আই ডোন্ট নো আমি কেন বারবার বইয়ের উদাহরণ দিচ্ছি, যেহেতু আমরা পড়াশোনার মধ্যে আছি বইটা মাথায় আসছে বেশি। সো আই হ্যাভ ওয়ান বুক মানে আমার কাছে একটি বই আছে। এই জায়গাতে আমরা ওয়ান না বলে দেখেন আমরা কিন্তু এ বলি, আই হ্যাভ আ বুক। যদি আপনি এই জায়গাতে কোন একটা অ্যাডজেক্টিভ দিতেন যেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হতো, তাহলে আপনি বলতেন আই হ্যাভ অ্যান অ্যামেজিং বুক। অ্যান মানেও কিন্তু এই জায়গাতে কি, অ্যান মানেও হচ্ছে একটি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই এ বা অ্যান আসলো কোথা থেকে? সেটা হচ্ছে খুবই সিম্পল। যখন অ্যানশিয়েন্ট, এই যে ওল্ড ইংলিশে দেখেন, ওল্ড ইংলিশে কিন্তু সব জায়গাতে ওয়ান শব্দটাই ব্যবহার করা হতো। কিন্তু তখন আমরা
আস্তে আস্তে এই ওয়ানের সংক্ষিপ্ত রূপ হিসাবে অ্যান ব্যবহার করা শুরু করলাম, তখন কিন্তু ভাওয়েলের আগে অ্যান, কনসোনেন্টের আগে এ, এই আইডিয়া তখনও কিন্তু আসেনি। ঠিক আছে, তখন অ্যান ব্যবহার করা হতো ভাওয়েলের আগে, কনসোনেন্ট আগে, দুই জায়গাতেই। কিন্তু পরবর্তীতে এ থেকে শর্ট ফর্ম হয়ে, মানে অ্যান থেকে সেটা শর্ট হতে হতে এ চলে এসেছে। তাহলে আপনি দেখেন, প্রথমত ওয়ান, ওয়ান থেকে হয়ে যাচ্ছে অ্যান, অ্যান থেকে চলে আসছে এ, যেটা কনসোনেন্ট সাউন্ডের আগে, আর অ্যান যেটা ভাওয়েল সাউন্ডের আগে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, আর্টিকেল কিন্তু সব নাউনের পূর্বে বসে না, এটাও প্রথমে ক্লিয়ার করে নেওয়া জরুরি। যে আর্টিকেল আমরা কি বলেছি যে নাউনকে ডিটারমাইন করতে ব্যবহার করি, তাহলে সব ধরনের নাউনের পূর্বে কি আমি আর্টিকেল বসাবো? ডেফিনেটলি নট। নাউনের ক্লাসিফিকেশন আপনাকে তাহলে ভালো করে বুঝতে হবে। আসলে কথা হচ্ছে, যদি আপনি ইংলিশ শিখতে চান, বিশেষ করে গ্রামারের অংশটা, আমরা ছোটবেলা থেকে যে ভুলটা সাধারণত করি সেটা হচ্ছে আমরা সবসময় রুলস বেসড জিনিসগুলা, ওই যে বইয়ের মধ্যে আছে অমুক বইয়ে তমুক বইয়ে যে 60টা রুলস, আমি 60টা রুলস মুখস্থ করা শুরু করছি। মানে এটা খুবই, আমার কাছে মনে হয় যে এটা রং অ্যাপ্রোচ। আমরা যেটা করবো সবসময়, বেসিকটা, যে কোনো ভাষার ক্ষেত্রে, এটা বাংলার ক্ষেত্রেও, আপনি বেসিকটা আগে শিখে ফেলবেন। যেন আমি নাউনের কথা বারবার বলছি, আপনি যদি এখন নাউনের ক্লাসিফিকেশন গুলো খুব ভালো মতো জানতেন, যে নাউন কত প্রকার, কোন নাউনের ক্যারেক্টারিস্টিক্স কেমন, তাহলে কিন্তু আমার এই আলোচনা এখন প্রয়োজন হতো না। যেমন দেখেন, নাউন কিন্তু এইটাও নাউন, অনেস্টিও একটা নাউন, আপনার ফেয়ার এইটাও একটা নাউন। আবার অন্যদিকে আপনি যদি বলেন গোল্ড, আবার অন্যদিকে যদি আপনি এখন বলেন যে নাহিদ, সবগুলাই তো নাউন এখানে। কিন্তু সব নাউনের আগে দেখবেন আর্টিকেল হয় না। যেমন আপনি এখানে নাহিদের আগে কোনো আর্টিকেল দিতে পারবেন না, তাহলে আমরা এখান থেকে জানলাম যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল হয় না। আবার আপনি যদি দেখেন ম্যাটেরিয়াল নাউন, অথবা এই জায়গাতে কি অনেস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে গুণের নাম, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না। তো নর্মাল সেন্সে এইগুলোর আগে কখনো আর্টিকেল দিতে হয় না। আর্টিকেল তাহলে হয় কোথায়? আর্টিকেল হয়, এক হচ্ছে কমন নাউন, মানে জাতিবাচক যে বিশেষ্যগুলো আছে, আরেকটা হচ্ছে এই কমন নাউন থেকে যেটা আসে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। তো নর্মালি সব থেকে বেশি আর্টিকেল আমরা ব্যবহার করি কিন্তু এই দুই ধরনের নাউনের পূর্বে। যেমন দেখেন স্টুডেন্ট, এটা কমন নাউন। কমন নাউন কিভাবে বুঝবেন? কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে কাউকে না বুঝিয়ে ওই ক্যাটাগরির সবাইকে বোঝাচ্ছে। যেমন আমি যখন প্লেয়ার বলছি, এই প্লেয়ার বলতে শুধুমাত্র তো লিওনেল মেসিকে বোঝাচ্ছে না, তাই না? যদিও আজকে মেসির দিন, তারপরেও প্লেয়ার যখন বলছি, যেমন লিওনেল মেসিকে বোঝাচ্ছে, ঠিক সেইভাবে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর কথাও বোঝাচ্ছে। নিজের গোল কেন টাইনা বলবো? আচ্ছা, তো এই জায়গাতে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, তাহলে যে কমন নাউনের পূর্বে সবসময় নর্মালি আর্টিকেল, আর্টিকেল না মানে ডিটারমিনার বসাতে হয়। কমন নাউন কখনোই একা একা বসে না, ইট অলওয়েজ টেকস ডিটারমিনার্স, অথবা ওকে প্লুরাল করতে হবে। আচ্ছা, আমি অনেক ডিপে চলে গেলে আপনারা হয়তো একটু বুঝতে যদি কষ্ট হয়, এটা নিয়ে আসলে কোনো ধরনের, আমার কাছে মনে হয় যে এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আপনাদের এখন থেকে যেটা টার্গেট থাকবে, আমি প্রথমত ইংলিশের বেসিকটা ক্লিয়ার করে ফেলবো, তারপরে দেখবেন ধীরে ধীরে এগুলো আবার আপনারা বুঝে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এ আর এনটা আমরা বুঝলাম যে ওয়ান থেকে এসেছে। দা কোথা থেকে আসলো? দা এসেছে দ্যাট থেকে। একটু আগে আমরা ডেমনস্ট্রেটিভ করলাম না? ডেমনস্ট্রেটিভে আমরা কিন্তু দেখেছি যে দ্যাট, ঠিক আছে, দ্যাট মানে হলো ওইটা। আপনি যখন বলছেন দ্যাট বুক, তখন বইটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এইখানে আপনি যখন বলবেন দা বুক, এইটাও কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। তো ওই যে দ্যাট থেকে দা এর উৎপত্তি। তাহলে আপনারা কি এই অরিজিন অফ আর্টিকেল এর যে উৎপত্তির গল্প, সেটা কি বুঝতে পেরেছেন? এবং এটা কি আপনারা মানে প্রথমবারের মতো শিখলেন কিনা বা জানলেন কিনা, সেটাও আমাকে একটু জানিয়ে দেন। আচ্ছা, অনেককে দেখতে পাচ্ছি যারা পরিচিত ক্লাস করছেন, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এগোবো। আচ্ছা, এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম আমাদের, যেটা আসলে আমরা সারা জীবন সব থেকে বেশি ভুল করে এসেছি। সেটা হচ্ছে আমাদের যে কোনো বইয়ে যে কোনো টিচার আমাদের শেখায়, আসলে এটা ভুল শেখায় সেটা আমি বলবো না, তবে
আমাদের জানাশোনার মধ্যেও আসলে অনেক সময় অনেক লিমিটেশনস থাকে। সো আর্টিকেলের গোল্ডেন রুল যেটা আমরা আমাদের ছোটবেলা থেকে বলা হয় কি বলেন তো, ভাওয়েল। এখন ভাওয়েল মানে তো আমরা ভাওয়েল লেটারের কথা বলি, ভাওয়েল সাউন্ড কিন্তু আমাদের কখনো বলা হয়নি। ভাওয়েল লেটার কি কি আমরা বলি? এ, ই, আই, ও এবং ইউ। এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েলের পূর্বে আমরা অলওয়েজ এন ব্যবহার করব। আর কনসোনেন্ট যেগুলো আছে বাকি 21টা, এই 21টার পূর্বে আমরা এ ব্যবহার করব। কিন্তু সমস্যা তখনই হয়ে যায় যখন আপনাকে বলে অনেস্ট ম্যান, এর পূর্বে আপনি এখন যুক্ত করেন তো কি যুক্ত করবেন? আপনি বলেন যে স্যার এই জায়গাতে তো আবার এ হবে না, এখানে তো এন হবে, যদিও এইচটা কিন্তু কনসোনেন্ট। তাহলে আপনার ওই নিয়ম এটা কিন্তু এখানে ফাংশনাল না, কাজে লাগছে না। কিন্তু তখন আবার টিচাররা আমাদের শেখায় যে এটা আসলে ব্যতিক্রম। ব্যতিক্রম কি? এইচ এর উচ্চারণ যখন এইচ এর মানে হয়ের মতো না হয়ে অ এর মতো হয়, তখন ওর আগে এন যুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। এখন আপনি বললেন আচ্ছা স্যার ইউনিভার্সিটি, ইউনিয়ন, এই শব্দগুলা ইউ দিয়ে শুরু হচ্ছে, যেটা মানে অবভিয়াসলি একটা ভাওয়েল। তাহলে এর আগে কি হওয়া উচিত? এর আগে এন হওয়া উচিত। মাই ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, কি দিব এর আগে? স্যার এটাও আমাদের স্যার শিখিয়েছে। কি শিখিয়েছে? শিখিয়েছে হচ্ছে ইউ যখন ইউ এর মতো উচ্চারিত হয় তখন আবার ওর পূর্বে এন না হয়ে এ হয়, তাহলে এখানে হয় এ ইউনিভার্সিটি। আচ্ছা এটাও মেনে নিলাম। আপনি যখন বলছেন ওয়ান, যেমন 1 টাকা নোট, আই হ্যাভ এ 1 টাকা নোট নাকি এন 1 টাকা নোট? ভেরি সিম্পল, আপনি জানেন যে ভাওয়েল ও এর আগে এন হবে, আই হ্যাভ এন 1 টাকা নোট। কিন্তু স্যার শিখিয়েছে কি এইটাও ব্যতিক্রম, ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হয় তখন নাকি ওর আগে এ হবে। আসলে এইগুলা দেখেন, এটা কি নিয়মের মধ্যে পড়ে? আপনাকে প্রথমে শেখানো হলো যে এই 5টা ভাওয়েলের আগে সবসময় আপনি এন দিবেন, তারপরে 21টা কনসোনেন্টের আগে সবসময় এ দিবেন। কিন্তু আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে এই সব সময় এই নিয়মের মধ্যে যে আসল জায়গাটা শেখার চেষ্টা করছেন না। সেটা কি? সেটা হচ্ছে দেখেন, যদি নিয়ম এটাই হতো তাহলে এতগুলা ব্যতিক্রম কিন্তু আসতো না কখনোই। তাহলে আমাদের আসল নিয়মটা শিখতে হবে। আপনারা আগে তাহলে এইটা মাথা থেকে ভুলে যান যে এই যে 5টা ভাওয়েলের আগে সবসময় এন দিতে হবে, কনসোনেন্টের আগে এ দিতে হবে, এটা বাদ। আমি আপনাদের নতুন করে শেখাচ্ছি। আপনারা ভাওয়েল এটা ঠিক আছে, কিন্তু ভাওয়েলের সাথে যুক্ত করবেন আর একটা শব্দ, এন্ড দ্যাট ইজ ভাওয়েল সাউন্ড। সাউন্ড কি জিনিস? লেটার হচ্ছে যেটা আপনি লিখেছেন, বর্ণ, ঠিক আছে, দেখা যাচ্ছে। আর সাউন্ড হচ্ছে যেটা আপনি বলছেন, আপনার শব্দটা হতে হবে ভাওয়েলের মতো। আচ্ছা এছাড়া তারপরে আমি একটা জিনিস আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ কাইন্ডলি, যেহেতু আমাদের এটা প্রথম ক্লাস, আপনারা আমাদের একটু ইন্সপায়ার করেন। আপনাদের টাইম লাইনে যদি সবাই একটু শেয়ার করে দিতেন আমাদের জন্য এটা খুবই ভালো হতো, আমরা ইন্সপায়ার্ড ফিল করতাম। ঠিক আছে, আপনারা একটু বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেন, আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন, যাতে তারাও একটু শিখতে পারে। এবং আমার কাছে মনে হয় যে শেখার যে সব থেকে বড় মজাটা সেটা হচ্ছে শেয়ারিং এর মাধ্যমে। ঠিক আছে, সবাই মিলে শিখবেন, এটার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই দ্রুত একটু এটা শেয়ার করে দিবেন, এবং এই পোস্টের কমেন্ট বক্সে আপনার বন্ধুদের মেনশন করতে পারেন। আর যারা এখন নতুন যুক্ত হলেন তাদেরকে আবার ওয়েলকাম করছি। এবং প্রথমে জানিয়ে দিতে চাই আপনাদের যে ইংলিশ ক্লাসটা, এটা কিন্তু আমি প্রতি শুক্রবারেই এই সময়টাতে ইনশাআল্লাহ আমরা হচ্ছে চেষ্টা করব আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে আসার। এবং প্রত্যেকটা টপিক অলরেডি আপনারা কিন্তু বুঝে গেছেন যে আমাদের যে ক্লাস নেওয়ার ধরনটা, এটা কিন্তু বাজারে যে ক্লাসগুলো এখন অ্যাভেলেবল, আপনি যদি অনলাইনে দেখেন বা যে কোনো শিক্ষকের কাছে দেখেন, আমি কাউকে কিন্তু ডেসিয়াম করে কথা বলছি না, কাউকে ছোট করে কথা বলছি না, কিন্তু আমি আসলে একটু চেষ্টা করি বা আমাদের নেক্সট জেন চেষ্টা করে কোন জায়গাতে গ্যাপ আছে এই গ্যাপ গুলা খুঁজে বের করার, যে আমাদের স্টুডেন্টরা আসলে কোন কোন জায়গাগুলো ফেস করছে, সমস্যা ফেস করছে, আমরা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। তো আমাদের ভিশন আসলে এইটা নিয়ে যে শিক্ষাকে আমরা করে নিব আরো বেশি প্রাণবন্ত এবং আরো বেশি অ্যাক্সেসিবল, আর তার সাথে আমরা শিক্ষাটাকে শেখাতে চাই ওই গড় বাঁধা নিয়মের বাইরে যে। ঠিক আছে, সো সবাইকে মানে অ্যাডভান্স থ্যাঙ্কস যে আপনারা আমাদের এইভাবে সাপোর্ট করে যাবেন। তাহলে এখানে আসি, আমরা সাউন্ডের কথা বলছিলাম। এখন আপনার মনে হতে পারে যে স্যার সাউন্ড মানে কি, এই যে আমরা এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা সাউন্ড, যেমন আমরা একটু আগে দেখলাম অনেস্টের এইচ এর উচ্চারণটা হচ্ছিল অ,
অ এর মতো। এখন ভাই আপনি যে এ ই আই ও ইউ বললেন, এর মধ্যে অ পেয়েছেন কোনো সাউন্ড? পাননি তো, তাই না? তাহলে সাউন্ডের ব্যাপারটা একটু বুঝতে হবে। ইংলিশে অ্যালফাবেট আপনাদের যদি আমি বলি, আপনারা সবাই জানেন যে অ্যালফাবেট কয়টা? অ্যালফাবেট হচ্ছে 26টা। দেয়ার আর 26 লেটার্স। সরি, অ্যালফাবেট বলছি, অ্যালফাবেট একটা, ইংলিশ অ্যালফাবেট, কিন্তু ওর মধ্যে লেটার হচ্ছে 26। কিন্তু আপনি যদি সাউন্ডের কথা বলি, অনেকে মনে করে যে সাউন্ড ফালতু কম হবে, আসলে কম না। 26টা লেটার, আর দেয়ার আর 44 সাউন্ডস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 44। তো এটা মাথায় রাখেন একটু। 44 এর মধ্যে আমাদের বাওয়েল সাউন্ড কয়টা জানেন? বাওয়েল সাউন্ড হচ্ছে 20। এই যে 20টা আছে সর্বমোট ভাওয়েল সাউন্ড। তাহলে আপনাকে এই প্রত্যেকটা ভাওয়েল সাউন্ড মুখস্থ করা লাগবে না? আমি বলবো আপনার প্রত্যেকটা ভাওয়েল সাউন্ড মুখস্থ করার দরকার নেই। বেশ কিছু ভাওয়েল সাউন্ড আছে, যেমন আপনার এর কথা বলি, হ্যাঁ, এই সাউন্ড গুলো বুঝবেন কিভাবে দেখেন তো। এই এ কত ভাবে উচ্চারিত হয়? আপনি যখন বলছেন অ্যাপল, তখন এই এটা এ উচ্চারিত হচ্ছে না। দেখেন এই যে এইটা, এই আপনারা যদি ফনেটিক সিম্বল গুলোর সাথে পরিচিত থাকেন, কেউ কখনো যদি ফনেটিক্স কোর্স বা এগুলো হচ্ছে করেন, তখন কিন্তু এই যে সিম্বল, এটা একটা আলাদা অ্যালফাবেট মনে করেন, ঠিক আছে? এইগুলোর সাথে পরিচিত হলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে কোনটা কেমন উচ্চারণ হয়। সো আমরা এই যে শর্ট ভাওয়েল সাউন্ড আছে 7টা, লং ভাওয়েল আছে হচ্ছে 5টা, তারপরে ডিপথং আছে হচ্ছে 8টা। তাহলে এই যে 7টা শর্ট ভাওয়েল আছে, এগুলো প্রত্যেকটা জাস্ট এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন যে কোনটার কি সাউন্ড। এই যে সিট, ই, এটা ছোট করে সিট, এটা কিন্তু সিট, 3 আলিফ টান দিচ্ছেন না আপনি। তাহলে এখানে একটা শর্ট ভাওয়েল আছে, তাহলে এটা একটা ভাওয়েল সাউন্ড। ঠিক একইভাবে এ, যেমন পেন, বেড, পেন, পে, তাহলে এ সাউন্ড হচ্ছে একটা। ক্যাট, হ্যাট, এখানে কিন্তু আবার এ সাউন্ড হচ্ছে এর মতো। আবার যখন বলছেন কাপ, তখন কিন্তু অর মতো হচ্ছে সাউন্ড, যেটা হচ্ছে একটু সংক্ষিপ্ত। কিন্তু অটাকে যদি আপনি একটু গভীর ভাবে বলেন, যেমন হট, এটা কিন্তু আর একটু ডিপ থেকে আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে উ সাউন্ড, যেমন বুক, ফুট, এখানে কিন্তু এই ইউ এর সাউন্ড হচ্ছে উ। আচ্ছা, এরকম ভাবে আপনি যদি প্রত্যেকটা সাউন্ড দেখেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাওয়েল সাউন্ড। এখন এই ভাওয়েল সাউন্ড সবগুলো আপনার মুখস্থ করার এখন প্রয়োজন নেই। তারপর আমি বলবো, যদি কখনো আপনার মনে হয় যে না আমার অ্যাকসেন্ট আরো সুন্দর করে শিখতে হবে, যেমন আমি নিজেও অ্যাকসেন্ট অনেক দুর্বল, আমি গ্রামারটা নিয়ে বেশি পড়ে থাকি, আমারও উচিত, ঠিক আছে, আপনারা অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন এগুলো যদি ক্লিয়ার করতে চান, তাহলে এগুলো নিয়ে কিন্তু আপনার পড়াশোনা ভবিষ্যতে করতে হবে। তো যারা ভাষা বিজ্ঞান মানে লিঙ্গুইস্টিক নিয়ে পড়াশোনা করে, তারা কিন্তু এগুলো নিয়ে আরো অনেক এনরিচড, মানে তাদের জ্ঞান কিন্তু তারা ধারণ করে। তো আমরা এখন যেটা করব, আপনাদের একটু সহজ করে দিচ্ছি। সেটা হচ্ছে, একটু আগে আমরা বললাম যে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, তাহলে আপনারা সবসময় সাউন্ড জিনিসটা মাথায় রাখবেন। এখন আপনাদের এই জিনিসটা আগে জানতে হবে যে ভাওয়েল সাউন্ড বলতে আমরা আসলে কি বুঝি, কনসোনেন্ট সাউন্ড বলতে আমরা কি বুঝি। যেমন দেখেন, বাংলা বর্ণমালাতে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ নেই। স্বরবর্ণ কাকে বলে জানেন? স্বরবর্ণ হচ্ছে যেই বর্ণগুলো আপনি উচ্চারণ করছেন, এটা স্বরতন্ত্রে আর কোনো জায়গায় বাধা পাচ্ছেন, আপনি কারো সাহায্যও নিচ্ছেন না। যেমন আপনি যখন বলছেন অ, অ বলতে গেলে দেখেন অন্য কোনো বর্ণ কিন্তু এখানে আসছে না। কিন্তু আপনি যখন বলবেন ক, চ, জ, স, তাহলে এই যে যখন বলছেন ক, এই ক বলতে গেলে কিন্তু লাস্টে একটা অ আছে, দেখেছেন? যখনই একটা বর্ণ কারো সাহায্য নিয়ে নেয়, তখন সেটা আর স্বরবর্ণ থাকে না। স্বরবর্ণ মানে ভাওয়েল, ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? ঠিক একইভাবে আপনি যখন বলছেন এ, এ বলতে কিন্তু কেউ আসছে না আপনার এখানে। যখন আপনি বলছেন ই, এখানে কিন্তু কাউকে প্রয়োজন হচ্ছে না। কিন্তু আপনি বি বলেন, বি, দেখেন বি, লাস্টে কিন্তু একটা ই চলে আসছে। তাই ইটা যদি চলে আসে, এই বি একজনের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারছে না। দ্যাটস ওয়াই এটা কনসোনেন্ট। তা আপনি কিভাবে বুঝবেন যে কোনটা ভাওয়েল সাউন্ড, কোনটা কনসোনেন্ট সাউন্ড? এটা সহজ ট্রিক হচ্ছে এটা, আপনি সেটা উচ্চারণ করে দেখতে যাবেন। যখন আপনি ইউ বলছেন না, ইউ, ইউনিভার্সিটির ইউ যখন বলছেন, দেখেন তো ইউ বলতে গেলে কি শুধু ইউ উচ্চারিত হচ্ছে? এই যে উ সাউন্ড, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে এখানে উ সাউন্ড, এই এই উ সাউন্ড গুলো দেখেন, এখানে কিন্তু উ হচ্ছে না, এখানে কিন্তু ইউ হচ্ছে। প্রথমে কিন্তু একটা ই চলে আসছে, দেখছেন? তাহলে এ নিজে নিজে উচ্চারিত হতে পারছে না। দ্যাটস ওয়াই এখানে ইউনিভার্সিটি, ইউনিয়ন, এই শব্দগুলা ভাওয়েল সাউন্ড না, এগুলা কনসোনেন্ট সাউন্ড। সেই জন্য আমরা এই কনসোনেন্টের আগে এ ব্যবহার করি, এ ইউনিভার্সিটি। ঠিক একইভাবে আপনি যখন ওয়ান বলছেন, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়ান বললে এটা কেন কনসোনেন্ট সাউন্ড বলেন তো? লেটস সি।
কমেন্ট দেখি আপনাদের, কনসোনেন্ট সাউন্ড কেন এগুলা? কারণ এই জায়গাতে আপনি যখন ওয়ান বলছেন, দেখেন ওয়া শব্দটা চলে আসছে, ওয়া, তাহলে ওয়াতে অবশ্যই আপনি শুধুমাত্র একটা সাউন্ড পাচ্ছেন না, এখানে কিন্তু একাধিক সাউন্ড যুক্ত হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওইটাও একটা কনসোনেন্ট সাউন্ড। সেই জন্য এই ওয়ানের আগে এ হবে এন না হয়ে। আপনারা কি এটা বুঝতে পারলেন? তাহলে এই যে ছোটবেলা থেকে আমরা শিখে আসছি ভাওয়েলের আগে এন, কনসোনেন্ট আগে এ, তারপর আবার এতগুলো ব্যতিক্রম চলে আসে যে এইচ এর উচ্চারণ, এর উচ্চারণ। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু পরে আবার সুন্দর করে এখানে স্লাইডে সব দেয়াই আছে। যেমন আমরা এখানে বেসিক সাউন্ড রুলটা অলরেডি আলোচনা করেছি যে কনসোনেন্টের আগে আমরা এ বসাবো, এই কথাটা ভুল, আমরা বলবো কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ বসাবো। যেমন দেখেন স্কুল, বল বা ফার্মার সন, ঠিক আছে, এখানে প্রত্যেকটা এখানে কিন্তু কনসোনেন্ট সাউন্ড ছিল। আচ্ছা একটু, আর ভাওয়েল সাউন্ড কোনগুলো? যেমন দেখেন অ্যাপল, এ, তাহলে এ সাউন্ড কিন্তু আমরা দেখেছি এটা ভাওয়েল সাউন্ডের মধ্যে। ইন্টেলিজেন্ট, তাহলে ই, এটা কিন্তু একটা ভাওয়েল। অ্যান্ড, তাহলে এখানে এ, এটা আবার চলে আসছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য ওর আগে আমরা এন বসাবো। তাহলে আপনার কি এটা ক্লিয়ার যে আমরা সবসময় সাউন্ডটাকে কিভাবে এখানে আসলে দেখবো এবং সাউন্ডের উপরে ভিত্তি করে এ বা এন কে ব্যবহার করব? আচ্ছা, এই জিনিসটা মনে হয় আমি একটু মিস করে গেছি যে এ বা এন এটা আমরা আসলে কোথায় কোথায় বসাবো। ঠিক আছে, আমরা তো দা পেয়েছি, এ বা এন সবগুলাই পেয়েছি। প্রথমত মাথায় রাখবেন এ বা এন এর অর্থ তো আমরা অলরেডি জেনেছিলাম যে এ বা এন মানে হচ্ছে ওয়ান বা একটি। তাহলে আপনি যেগুলো পাবেন সিঙ্গুলার, নর্মালি সিঙ্গুলার কমন নাউন গুলা বেশি, হ্যাঁ এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, অন্যান্য নাউনও হতে পারে কিন্তু সব থেকে বেশি আপনি পাবেন সিঙ্গুলার কমন নাউন যেগুলো থাকবে। এইটা হলো আপনার এখানে কিওয়ার্ড সিঙ্গুলার। সিঙ্গুলার মানে আমরা সবাই জানি, প্লুরাল মানে একের অধিক, সিঙ্গুলার মানে একটি। তো একটি যখন বুঝাবে তখন আমরা নাউনের পূর্বে কিন্তু এ অথবা এন ব্যবহার করতে পারি। তাহলে এ বা এন সবসময় একটি বুঝায়। আর দা, এটা কিন্তু প্লুরাল নাউনের আগেও বসতে পারে, আবার সিঙ্গুলার নাউনের আগেও বসতে পারে। এর ফাংশনটা ডিফারেন্ট। ফাংশনটা কি? আর্টিকেল দুই ধরনের। নাম্বার ওয়ান, একটাকে আমরা বলছি ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে নির্দিষ্ট, এটা হচ্ছে দা অথবা দি। আপনারা তো এটার উচ্চারণ জানেন যে কখন এটার উচ্চারণ দা করতে হয়, কখন দি উচ্চারণ করতে হয়। এটাও ইন্টারেস্টিং, আমরা ওই যে দাদির সিভি বলে একটা আমরা শিখেছি। আচ্ছা ওইখানে যাচ্ছি না আমরা, জাস্ট মাথায় রাখবেন যদি এই টি এইচ ই এর পরের লেটারটা শুরু হয় ভাওয়েল সাউন্ড দিয়ে, ভাওয়েল সাউন্ড যদি হয় তখন এর উচ্চারণ হবে দি। আর যদি এটা কনসোনেন্ট সাউন্ড হয় তখন এর উচ্চারণ হবে দা। তাহলে দি অ্যাপল, কারণ এটা ভাওয়েল সাউন্ড ওই জন্য দি বলছেন। আর দা ম্যাঙ্গো, কারণ এম, ঠিক আছে, ম, এটা হলো কনসোনেন্ট সাউন্ড, দা। আচ্ছা তাহলে এটা ডেফিনিট আর্টিকেল কোনটা? ডেফিনিট আর্টিকেল হচ্ছে যখন আপনি কোন একটা নাউনকে নির্দিষ্ট করে বলছেন। যেন আপনি যদি বলেন এ বুক, এ বুক কিন্তু পৃথিবীর যে কোনো বইকেই বুঝাতে পারে। একটা বই, এখন একটা বই, এটা শোনার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে কোন বইটার কথা বলা হচ্ছে? না। কিন্তু আপনি যদি বলেন দা বুক, দা বুক মানে হচ্ছে বই টি, বইটি মানে কিন্তু আমরা বুঝতে পারছি একটা নির্দিষ্ট বইয়ের কথা এখানে বলা হচ্ছে। তো সেই জন্য ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, আর ইনডেফিনিট অনির্দিষ্ট, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। সো আমরা আর্টিকেলের শুরুতে, আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের অরিজিন, তারপরে আমরা হচ্ছে এই যে বেসিক সাউন্ড রুল যেটা সেটা শিখলাম, আর্টিকেল কত ধরনের, কি কি প্রকারভেদ, তার সাথে আপনাদের কিন্তু আমি দেখিয়েছি যে 20 ধরনের যে ভাওয়েল সাউন্ড আছে, ভাওয়েল সাউন্ড গুলা আমরা একদম ওই যে ফনেটিক্স এর যে সিম্বল সহ আপনাদের দেখিয়ে দিয়েছে। তো আশা করছি এরপর থেকে যখন শেখার চেষ্টা করবেন, নিজে নিজেও শিখবেন, তখন এই প্রসেস গুলো একটু ফলো করেন, লাভবান হবেন। তাহলে আমরা এখান থেকে একটু আগাবো। আচ্ছা, তো এটা আমরা অলরেডি আলোচনা করেছি। এইচ ট্র্যাপ মানে এইচ যখন অনুচ্চারিত হয় এটা হচ্ছে যখন ভাওয়েল সাউন্ডের মতো হয়, যেমন এ হর্স এ হিস্টোরিয়ান, এখানে কিন্তু আমরা এইচ কে উচ্চারণ করছি, হ উচ্চারিত হচ্ছে, তো এই জায়গায় এ, যেহেতু কনসোনেন্ট সাউন্ড। কিন্তু আপনি যখন
আওয়ার বলছেন আওয়ার, তখন এটা ভাওয়েল সাউন্ড চলে আসছে। অনেস্ট ম্যান, অনেস্ট, এটা ভাওয়েল সাউন্ড চলে আসছে, সেজন্য আমরা এখানে অ্যান ব্যবহার করছি। সেটা আমরা অলরেডি জানি। ইউ, ইউ এর উচ্চারণ অলরেডি আমরা শিখেছি, ওর উচ্চারণ আমরা শিখেছি আমরা। ও আচ্ছা, অ্যাব্রিভিয়েশন, সো এটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আপনাদের আসে। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, অ্যাব্রিভিয়েশন মানে আমরা তো জানি, অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ হচ্ছে আপনি যখন বলছেন বিএ, বিএ, এমএ, ঠিক আছে, সো এম এর ফুল ফর্ম হচ্ছে মাস্টার্স অফ আর্টস। এলএলবি, এমবিবিএস, এগুলো প্রত্যেকটাই আপনারা জানেন কোনো না কোনো একটা ডিগ্রির সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। তাহলে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আপনাকে তার আগে কিন্তু এ বা এন ব্যবহার করতে হবে যদি আপনি এটা নির্দিষ্ট করে দিতে চান। আচ্ছা, তখন আপনি কিভাবে এটাকে হচ্ছে দেখবেন যে আমি এম এর আগে, এটা যদি কনসোনেন্ট ছোটবেলায় শিখেছি কনসোনেন্টের আগে এ বসে, তা আপনি যদি এ এম এ স্টুডেন্ট দিয়ে দেন, এটা কিন্তু ভুল হবে। কারণ আমরা আবারও বলছি, অলওয়েজ উই উইল কিপ ইন মাইন্ড যে কথাটা লেটার না, কথাটা হচ্ছে সাউন্ড। আপনি যখন বলছেন এমবিবিএস অথবা এম এ, এম দিয়ে যেটাই শুরু হচ্ছে না কেন বা এল দিয়ে যেটাই শুরু হচ্ছে না কেন, সাউন্ডটা কিসের মতো? প্রথমে এম বলতে গেলে কি শব্দটা আসছে দেখেন তো, এম বি এ, এটা যখন বলছেন প্রথমে এম শব্দটা চলে আসছে না, এই যে এটা কিন্তু ভাওয়েল সাউন্ড, ওই জন্য আপনি এন এম এ বলবেন, মাই ব্রাদার ইজ অ্যান এম এ স্টুডেন্ট অথবা অ্যান এমবিবিএস ডক্টর, ঠিক আছে। অন্যদিকে আপনি যখন বিএ বা ডিসি এগুলো যখন বলছেন, তখন দেখেন এই যে বি বলতে গেলে কিন্তু শুরুতে আপনার ভাওয়েল সাউন্ড আসছে না, বি বলতে গেলে কিন্তু শুরুতে বি সাউন্ডটাই আসছে। দ্যাটস ওয়াই এটা কনসোনেন্ট সাউন্ড, ওর আগে আপনি এ ব্যবহার করবেন, যে হি ইজ আ বিএ স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে এখানে আ কেন হচ্ছে আর এখানে এন কেন হচ্ছে, আপনারা কি বুঝতে পেরেছেন? মানে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে রুলটা হচ্ছে ওই সিমিলার, সিমিলার টু আমরা এর আগে যেটা শিখলাম, যে আমরা সবসময় সাউন্ডটাকে লক্ষ্য করব। আচ্ছা, সো ফার আমরা যতটুকু আলোচনা করেছি এ বা এন এর নিয়ম, আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে বুঝতে পারছি। আচ্ছা, অনেকেই ক্লাস করছেন দেখতে পাচ্ছি। মারুফ বলছেন টি শার্টটা সুন্দর, থ্যাংক ইউ মারুফ। আপনারা আমাদের কমিউনিটিতে যুক্ত হন, ভবিষ্যতে আমাদেরও প্ল্যান আছে, এই টি শার্ট হয়তো আপনারাও পাবেন। আচ্ছা, ক্লিয়ার 999%। ও আচ্ছা, 0.1% আপনি রেখে দিয়েছেন, না রেখে দিয়ে ভালো, সবকিছু শিখে গেলে আসলে সমস্যা। ওকে, আচ্ছা, এইবার আমরা ওই যে শুরুতে একটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের প্রি এভালুয়েশনে, ওইখানে দেখেন মেনি নিয়ে একটা ঝামেলা ছিল এখানে, হ্যাঁ। তো মেনির ক্ষেত্রে যে নিয়মটা, এই নিয়মটা আসলে আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, আপনাদের কিন্তু ফ্রিকোয়েন্টলি এই নিয়মটা থেকে প্রশ্ন আসে, এবং এটা শেখার জন্য একটা ছোট্ট ট্রিক আপনাদের আমি শিখাই দিচ্ছি। প্রথমত দেখেন, মেনি মানে কি, হোয়াট ডাজ ইট মিন? আপনি যখনই বলছেন মেনি, মেনি মানে অনেক, অনেক যদি হয় এটা প্লুরাল, তাহলে এরপরে যে নাউনটা হবে সেই নাউনটা ডেফিনেটলি প্লুরাল হতে হবে। তাহলে আপনি বলবেন মেনি স্টুডেন্টস। আচ্ছা, মেনি স্টুডেন্টস, এটা যদি আপনি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে চিন্তা করেন, তাহলে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে, মানে ওর সাথে এস বাই এস হবে না। আমরা জানি ভার্বের সাথে এস বাই এস হয় তখনই যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। তাহলে এখন আপনি মেনি স্টুডেন্টস লাইক বলবেন না লাইকস বলবেন? আপনি বলবেন মেনি স্টুডেন্ট লাইক টু রিড দ্য বুক। দেখেন, এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে এখানে কিন্তু মেনির পরে যখন স্টুডেন্ট আসছে, যদি মাঝখানে এখন আর্টিকেলের জায়গা থাকে, আমরা অবশ্যই এখানে ক্রস দিব। কিন্তু এই নিয়মটা একটু আমাকে ভালো করে আপনারা একটু লক্ষ্য করেন, মেনি এ স্টুডেন্ট, এখানে এ কেন আসলো? প্রথমে বলে রাখি, এখানে মেনি মানে অনেক, এখানেও কিন্তু মেনি মানে অনেক বোঝাচ্ছে। মেনি স্টুডেন্ট ড্রিমস অফ গেটিং ইনটু আ গুড ইউনিভার্সিটি, এখানে বোঝাচ্ছে যে অনেক শিক্ষার্থীর স্বপ্ন একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বা সুযোগ পাওয়ার। কিন্তু এই জায়গাতে আমরা এ কেন আনছি, এর কারণ হচ্ছে
ধরেন এই জায়গাতে আমরা শূন্যস্থানটা রাখলাম। তাহলে দেখেন তো এই জায়গাতে যেই নাউনটা দিয়েছি আমরা, মেনির পরের নাউনটা প্লুরাল হওয়ার কথা না, কিন্তু এই জায়গাতে আমরা নাউনটা দেখতে পাচ্ছি সিঙ্গুলার, স্টুডেন্ট। আবার সিঙ্গুলারই যদি না হয়তো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কোনো কথা ছিল না। মেনি এ স্টুডেন্ট ড্রিমস দেয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে এই জায়গাতে অবশ্যই আপনাকে এ ব্যবহার করতে হবে, আর এই এ দিয়েই কিন্তু আমরা এটাকে জাস্টিফাই করছি। আবার দেখেন, মেনি ড্যাশ স্টুডেন্টস কেম টু দ্য বুক ফেয়ার ইয়েস্টারডে। এখন আপনাদের যদি বলি এই জায়গাতে কি বসবে, একটু বলেন আমাকে। মেনি ড্যাশ স্টুডেন্টস কেম টু দ্য বুক ফেয়ার ইয়েস্টারডে, অনেক স্টুডেন্ট এসেছিল গতকালকে বই মেলাতে। এখানে আপনারা কি ব্যবহার করবেন? আচ্ছা, অনেকে বলছেন যে এখানে, হ্যাঁ, কেন এখানে আমরা হচ্ছে ক্রস ব্যবহার করছি? ক্রস ব্যবহার করছি কারণ এখানে মেনির পরে যেই নাউনটা দেয়া আছে সেই নাউনটা প্লুরাল। তাহলে আপনি মাথায় রাখবেন নিয়মটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যদি মেনি তারপরে শূন্যস্থান থাকে, তারপরে প্লুরাল নাউন থাকে, আমরা এই জায়গাতে ক্রস দিব। আর যদি মেনি শূন্যস্থান সিঙ্গুলার নাউন থাকে, তখন আমরা এখানে এ ব্যবহার করব। তো এটা একটা ফ্রেজ, ঠিক আছে, মেনি এ। তাহলে এই ফ্রেজাল এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা আশা করছি আপনার নিয়মটা ক্লিয়ার হয়েছেন। সবাই কি বুঝেছেন মেনির নিয়মটা? একটু দ্রুত আমাকে জানিয়ে দিন যে মেনির নিয়মটা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, সবাইকে আবারও বলছি আমাদের পেজটা যেহেতু অনেক নতুন, তো আপনারা একটু যদি আমাদের কোঅপারেট করেন, পেজটা একটু হচ্ছে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে রাখেন, টাইম লাইনে দিয়ে রাখেন। ঠিক আছে। আচ্ছা, আমি একটু পানি পান করে নিই, এক্সকিউজ মি। আচ্ছা, এরপর আমরা পরের রুলটাতে যাই। এটা হচ্ছে এক্সক্লেমেটরি রুল। এটা আসলে খুবই সিম্পল, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে দুই ভাবে হয়। একটা হচ্ছে প্রথমে আপনার ইন্টারজেকশন ওয়ার্ড থাকে, যেমন ওয়াও, হুররে, অ্যালাস। তো এগুলার পরে নোট অফ এক্সক্লেমেশনটা থাকে, ঠিক আছে। অন্য আরেক ভাবে হয়, সেটা হচ্ছে এই যে হোয়াট হাউ দিয়ে যখন শুরু হয়, যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, ঠিক আছে, হাউ বিউটিফুল দ্য সং ইজ। তো ওই সমস্ত জায়গাতে এমনিতেই চলে আসে এটা, আপনি বলতে গেলে চলে আসবে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। এখানে শুধু এ হবে ব্যাপারটা এমন না, এখানে এ বা এন যে কোনোটা হতে পারে, ওর পরের সাউন্ডটা আসলে এখানে হচ্ছে প্রয়োজন হবে আর কি। যেমন এখানে যদি বিউটিফুল না থাকে, অ্যামেজিং থাকতো, এক্সট্রাঅর্ডিনারি থাকতো, তখন আপনি বলতেন হোয়াট অ্যান অ্যামেজিং সিনারি ইট ইজ। আশা করছি এটা নিয়ে আপনাদের এত বেশি সমস্যা হবে না। আমরা এবার চলে আসছি দায়ের ব্যবহারে, এবং এটা আসলে একটু সমস্যাপূর্ণ এই কারণে, কারণ আমরা ছোটবেলা থেকে যখনই আর্টিকেল টপিকটা শিখেছি, আমাদের টিচাররা আমাদের খুব ভালো করে এ আর এন্ডটা শেখায়। দায়ের ক্ষেত্রে আসলে একটু ভাষা আমরা শিখতে পারি। আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা এগুলাকে অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাইড ফর্মে, খুব একটা আমরা বুঝতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি যেটা এখানে দেখাতে চাই সেটা হচ্ছে আপনার একটু সিম্পলিফাই করে নেন। হ্যাঁ, দায়ের ক্ষেত্রে আমি জাস্ট হাই ফ্রিকোয়েন্সি যে নিয়মগুলো আছে সেইগুলো আপনাদের এই জায়গাতে দিয়েছি। প্রথম যে নিয়মটা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। এই নিয়মটা আমরা অনেকে মিস করে দেয়। সেটা হচ্ছে যখন আমি বলছি প্রথমে, হ্যাঁ, আই স এ ম্যান, ধরেন এই জায়গাতে শূন্যস্থান আছে, আপনি এখানে এ কেন দিচ্ছেন? কারণ এই যে মানুষটার ব্যাপারে কথা বলছে, এটা তো একটা কমন নাউন। কমন নাউন এখানে প্লুরাল না, সিঙ্গুলার আছে। প্লুরাল হলে এখানে মেন থাকতো। আচ্ছা, তো ম্যান আছে, সিঙ্গুলার কমন নাউন, এবং এ সম্পর্কে আগে কোনো কথা বলা হয়নি। তাহলে আমি এখানে এ দিচ্ছি, যেহেতু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। আই স এ ম্যান অন দ্য রোড,
আমি রাস্তায় একটি মানুষকে দেখেছিলাম। এইবার আপনি যখন ওই মানুষের ব্যাপারে আবার বলছেন ড্যাশ ম্যান ওয়াজ ক্রাইং, এখন বলেন প্রথমে এই মানুষটা আমার কাছে অপরিচিত ছিল, কারণ প্রথমে তার ব্যাপারে কিছু বলা হয়নি, কিন্তু এই জায়গাতে তো আমরা বলে দিলাম এই মানুষটার ব্যাপারে। এখন যতবার আপনি এই মানুষটার কথা বলবেন সে কিন্তু আপনার কি হয়ে গেছে, সে কিন্তু আপনার পরিচিত হয়ে গেছে, অর্থাৎ আপনি কিন্তু ওকে স্পেসিফাই করে দিয়েছেন। তাহলে যখন স্পেসিফিক হয়ে যায় তখন তার পূর্বে দা ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে আপনি ধরেন বললেন যে আই লিসেন টু আ সং ইয়েস্টারডে, আমি গতকালকে একটি গান শুনেছিলাম। তাহলে এইখানে সং কেন, সং এর আগে কেন এ বসছে? কারণ সংটা একটা কমন সিঙ্গুলার কমন নাউন, তার পূর্বে আপনি একটা বোঝানোর জন্য এ ব্যবহার করছেন। কিন্তু এখন যখনই আপনি এই গানটার ব্যাপারে যত তথ্য দিতে যাবেন, ধরেন ড্যাশ সং ইজ রিয়েলি ক্যাচি, ঠিক আছে? তাহলে এখন আপনি যতবার এই সং এর ব্যাপারে কোনো কিছু বলবেন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে দা, কারণ এখানে কিন্তু এই সংটা স্পেসিফিক হয়ে গেছে। আবার বাংলাতেও আপনি যদি চিন্তা করেন, বাংলাতে দায়ের অর্থ হচ্ছে টি টা খানা খানি। বাংলা আপনি যখন আসবেন যে গানটি, বইটি, গাড়িটি, তাহলে এই যে গাড়িটি যখন বলছেন ধরেন কার, কার মানে গাড়ি, কিন্তু যখন বলবেন গাড়িটি তখন আপনাকে বলতে হবে দা কার। আশা করছি আমাদের প্রথম যে নিয়মটা, এবং এটা সব থেকে কমন নিয়ম, কিন্তু এটা সব থেকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এই দা থেকে, এবং এটা আমরা অনেক সময় মিস করে যাই। আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। আসলে দা নিয়ে আমাদের আসলে অনেকগুলো নিয়ম হতে পারে, কিন্তু আমরা সব থেকে হাই ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলা এখানে দেখবো। এটা আরো আরো একটা কমন নিয়ম, আপনারা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন তাহলে দেখবেন এই নিয়মটা অনেক বেশি পাওয়া যায়। সেটা হচ্ছে কি, এটা ফর্মুলা আছে, এই স্ট্রাকচারটা চিনে রাখেন। যখন কোনো নাউন থাকবে এবং তারপরে অফ থাকবে তখন কিন্তু সেই নাউনটা কি হয়ে যায়, সেই নাউনটা স্পেসিফিক হয়ে যায়। যেমন আপনি দেখেন, আপনি বললেন যে ধরেন বললেন নেম, এটা কমন নাউন, কিন্তু আপনি যখন অফ বলছেন নেম অফ বাংলাদেশ, তাহলে এই অফ মানে কিন্তু এর, তাহলে বাংলাদেশের নাম, এর আগে আপনাকে দা ব্যবহার করতে হবে। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যখন কোনো একটা নাউনের পরে অফ থাকবে তারপর আবার আরেকটা নাউন থাকবে, সেই ক্ষেত্রে আগে যদি শূন্যস্থান থাকে আপনি দা ব্যবহার করবেন। এটা কিন্তু অনেক ওই যে বললাম প্রথমে ফ্রিকোয়েন্টলি আস্কড একটা কোয়েশ্চেন। দেখেন উই ক্যান নট কমান্ড ড্যাশ কনফিডেন্স অফ আদার্স, তাহলে কনফিডেন্স নাউন, অফ প্রিপোজিশন, তাহলে নাউন প্লাস প্রিপোজিশন অফ যদি থাকে তার আগে আপনি দা ব্যবহার করবেন, ঠিক আছে? শি এনজয়স ড্যাশ সংস অফ অরিজিৎ সিং, তাহলে দেখেন সংস নাউন, এরপরে অফ আছে, তাহলে এখন আপনি এই যে গানগুলা, এই গানগুলা কি নির্দিষ্ট হয়ে গেছে না? গান তো পৃথিবীতে অনেক আছে, কিন্তু এখানে আমরা নির্দিষ্ট ভাবে অরিজিৎ সিং এর গানের কথা বলছি, সেই জন্য আমরা এখানে ব্যবহার করব এনজয়স দা সংস অফ অরিজিৎ সিং। আপনারা কি এই নিয়মটা বুঝতে পেরেছেন? এই নিয়মটা এবং এর আগের নিয়মটা। ক্লাস মনে হয় 50 মিনিট হলো না? ওকে, আমাদের মুভ অন করার সময় চলে এসেছে, আমরা এখান থেকে চলে যাই। আচ্ছা, এই নিয়মটাও আপনাদের কম বেশি সবারই জানা আছে, হ্যাঁ? সেটা হলো আমরা যখন দায়ের নিয়মগুলো বইতে দেখি, এইটা কিন্তু খুব সুন্দর করে হাইলাইট করে দেয়া থাকে যে যে সমস্ত জিনিসগুলা পৃথিবীতে অদ্বিতীয় এবং বিখ্যাত জিনিস, মানে এটা পৃথিবীতে একটা ছাড়া তার বেশি আর নেই, ঠিক আছে? এবং বিখ্যাত যে জিনিসগুলো আছে তার পূর্বে আপনাকে দা ব্যবহার করতে হবে। যেমন দেখেন সান, মুন, আর্থ, স্কাই, ওয়ার্ল্ড, এগুলা প্রত্যেকটাই ইউনিক, অর্থাৎ অদ্বিতীয়, অন অফ আ কাইন্ড। তো আপনি দা সান, দা মুন, দা আর্থ, দা স্কাই, দা ওয়ার্ল্ড,
তো এটা খুবই ইজি একটা নিয়ম ছিল। তাহলে এরপরে আচ্ছা, এই জায়গাতে একটু সমস্যা আমরা ফেস করি নর্মালি। এই জায়গাতে আপনাদের একটু গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে প্রথমত কয়েকটা কমনটা বলে যায়, যেমন ধরেন রিভার, নদীর নামে পূর্বে দা ব্যবহার করতে হয়। দা পদ্মা, দা মেঘনা, দা ব্রহ্মপুত্র। সাগর মহাসাগরের নামের পূর্বে দা বে অফ বেঙ্গল। দেখেন এখানে এমনিতেও হতো, বে নাউন, অফ আছে, উপসাগর কোথাকার, বেঙ্গলের, এমনিতেই দা ব্যবহৃত হতো। দা প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর। দা আটলান্টিক, ঠিক আছে। তারপরে মাউন্টেন রেঞ্জ, শুরুতে আমরা যে প্রি এভালুয়েশন রেখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে হিমালয়ের পূর্বে দা ব্যবহার করতে হবে, বাট আমরা যখন মাউন্ট এভারেস্টের কথা লিখেছি সেখানে কিন্তু বলেছিলাম যে ক্রস হবে। কেন? কারণ এই জায়গাতে দেখেন এক্সেপশনে আমরা বলে দিয়েছি, সেটা হলো যখন সিঙ্গেল মাউন্টেনকে বোঝায়। হিমালয় হচ্ছে মাউন্টেন রেঞ্জ, হিমালয় নামে কিন্তু কোনো একটা নির্দিষ্ট একক কোনো পর্বত নেই। হিমালয় কিন্তু কোনো একটা নির্দিষ্ট পর্বতের নাম না। হিমালয় হচ্ছে ওইখানে যতগুলা পর্বত আছে সবাইকে যুক্ত করে একটা কালেকটিভ, মানে পর্বতমালা। কখনো দেখবেন হিমালয় পর্বত আমরা বলি না, আমরা বলি হিমালয় পর্বতমালা। ঠিক একইভাবে দ্বীপপুঞ্জ, একটা দ্বীপ না, গ্রুপ অফ আইল্যান্ডস, ঠিক আছে। যেমন দা আন্দামান, আন্দামান দ্বীপপুঞ্জ, কিন্তু ওর মধ্যে যদি আপনি একটা স্পেসিফিক একটা দ্বীপের কথা বলেন, ঠিক আছে, তখন কিন্তু ধরেন যেমন হাতিয়া, সন্দ্বীপ, এইগুলা কিন্তু একটা একটা দ্বীপ। এর পূর্বে দা হাতিয়া, দা সন্দ্বীপ এগুলা কিন্তু হবে না। তাই আপনি মাউন্টেন রেঞ্জ, গ্রুপ অফ আইল্যান্ডস, সাগর মহাসাগর, নদী, এগুলো একটা একটা করলেও কোনো সমস্যা নেই। তাহলে নদীর নামের পূর্বে, সাগর মহাসাগরের নামের পূর্বে, পর্বতমালার নামের পূর্বে, তারপরে দ্বীপপুঞ্জের নামের পূর্বে আপনাদের সবসময় দা ব্যবহার করতে হবে। আর এখানে আমরা এক্সেপশনটা কি বললাম, যদি সিঙ্গেল কোনো পর্বতমালা হয়, মানে নির্দিষ্ট একটা, যদি সিঙ্গেল কোনো আইল্যান্ড হয় যেমন হাতিয়া, সন্দ্বীপ, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর্টিকেল ব্যবহার করবেন না। আচ্ছা, এইটাকে আমরা একটু আলাদাভাবে শিখবো কারণ সমস্যা বাধে এখানে। সেটা দেখেন ডেসক্রিপটিভ, মানে বর্ণনামূলক, অথবা প্লুরাল কান্ট্রিজ আবার কি জিনিস, একাধিক দেশ। যেমন আপনি যদি বলেন ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইউনাইটেড কিংডম কিন্তু একটা দেশ না। ইউনাইটেড কিংডম বলতে চারটা দেশের সমন্বয়ে গঠিত বোঝানো হয়। ইংল্যান্ড আছে সেখানে, সেখানে স্কটল্যান্ড আছে, উত্তর আয়ারল্যান্ড আছে, ওয়েলস আছে, চারটা দেশ নিয়ে এই একটা ইউনাইটেড কিংডম গঠিত। সেই জন্য আমরা বলছি এখানে প্লুরাল কান্ট্রিজ যদি হয়। আর ডেসক্রিপটিভ মানে হচ্ছে, দেখেন আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা কিন্তু যখনই বলি যে আমাদের দেশের নাম কি, আমরা বলি আওয়ার কান্ট্রিজ নেম ইজ বাংলাদেশ। কিন্তু আপনি যখন পাচ্ছেন যে দ্য ইউনাইটেড আরব আমিরাত, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিজ আর ডেসক্রিপটিভ নেমস, ঠিক আছে। এখন এটার জন্য আমি একটা আলাদা আপনাদের জন্য স্লাইড রেখেছি, এখানে খুব ভালো মতো বুঝতে পারবেন। সেটা দেখেন, এই দেশের নাম নিয়ে যেহেতু আমাদের কাহিনীটা হয়, মোস্ট কান্ট্রি, ম্যাক্সিমাম যত দেশ আছে তার নামের পূর্বে কোনো আর্টিকেল দিতে হয় না। বাংলাদেশ, ইজিপ্ট, ইন্ডিয়া, চায়না, জাপান, এর পূর্বে আপনি আর্টিকেল দিবেন না। যদি এর পূর্বে শূন্যস্থান থাকে আপনি ক্রস বসাবেন। বাট আপনাকে দা ব্যবহার করতে হবে কোথায় জানেন? কয়েকটা জায়গাতে। নাম্বার ওয়ান, যদি সেটা কোনো ইউনিয়ন, ফেডারেশন বা কালেকশন অফ স্টেটস বা আইল্যান্ড বোঝায়। কি জিনিস? ওই এই যে একটু আগে বললাম ইউনাইটেড কিংডম, এটা কিন্তু এই যে ইউনাইটেড শব্দটা দিয়েই বোঝা যাচ্ছে, ইউনাইটেড মানে যুক্ত। তাহলে কয়েকটা দেশ যুক্ত হয়ে একটা দেশ হয়েছে। আপনি বলছেন ইউনাইটেড স্টেটস, যেমন যুক্তরাষ্ট্রের 50টা স্টেটস নিয়ে একটা দেশ। তাহলে এইরকম ফেডারেশন, ইউনিয়ন, এগুলো যখন থাকবে তখন আপনি অবশ্যই তার পূর্বে দা ব্যবহার করবেন। দা ইউনাইটেড কিংডম, দা ইউনাইটেড স্টেটস, দা ইউনাইটেড আরব আমিরাতস। এই যে দা ফিলিপাইন্স, এই ফিলিপাইন্স কিন্তু হচ্ছে অনেকগুলা আইল্যান্ডকে নিয়ে একটা, ওই জন্য ফিলিপাইন্স লাস্টে দেখেন প্লুরাল আছে, সেই জন্য আপনি এখানে দা ব্যবহার করছেন। দা নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, এই যে ল্যান্ডসটা প্লুরাল ফর্মে আছে, সেই জন্য আপনি এখানে দা ব্যবহার করছেন। আর আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু দেশের নামের মধ্যে যদি স্পেসিফিক কিছু ওয়ার্ড থাকে, যেমন রিপাবলিক, কিংডম, স্টেটস, সেক্ষেত্রে আপনাকে দা ব্যবহার করতে হবে। যেমন দা রিপাবলিক অফ কোরিয়া, দা চেক রিপাবলিক, দা ডমিনিকান রিপাবলিক, দা সোলোমন আইল্যান্ডস। সো এইগুলা থাকলেও আপনি কি করবেন? দা ব্যবহার করবেন। আশা করছি এই নিয়মটা আপনারা ক্লিয়ার হয়েছেন যে মোস্ট অফ দা কান্ট্রিজ এর পূর্বে আমরা দা ব্যবহার করব না। দা না, আমরা কোনো আর্টিকেলই ব্যবহার করব না। কিন্তু এখানে স্পেসিফিক কিছু দেশ আছে, স্পেসিফিক কিছু দেশ বলতে আমরা এখানে নিয়ম শিখেছি দুই ধরনের। একটা হলো বললাম যেগুলা ইউনিয়ন, ফেডারেশন, কালেকশন অফ স্টেটস বা আইল্যান্ড বোঝায়, সেগুলোর ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। আর
কয়েকটা দেশের নামের মধ্যে স্পেসিফিক কিছু ওয়ার্ড যদি থাকে, যেমন রিপাবলিক, কিংডম, স্টেটস, আইল্যান্ডস, এইগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব। সেই জন্য আমরা প্রথমে যে টেস্টটা আপনাদের দিয়েছিলাম, প্রিভ্যালুয়েশন টেস্ট, সেখানে বাংলাদেশের নামে পূর্বে কোনো আর্টিকেল ছিল না। আবার ফিলিপাইন্সের আগে আমরা বলেছিলাম যে দা ব্যবহার করতে হবে। আপনারা কি এটা ক্লিয়ার হয়েছেন? পিডিএফটা চাই। তানভীর, পিডিএফ আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। আপনারা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে জাস্ট কমেন্ট করলে হবে, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ওকে, ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি। আচ্ছা, আপনারা কি বোর্ড হয়ে যাচ্ছে? আমি আচ্ছা, ঠিক আছে, আপনার বোর্ড না হলে আমি পারবো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এবার দেখেন, দ্য পাওয়ার অফ রিপ্রেজেন্টেশন। পাওয়ার অফ রিপ্রেজেন্টেশন জিনিসটা, ওয়েট, ধরেন একটা সিঙ্গুলার নাউন। একটা সিঙ্গুলার নাউন কি? যেমন আপনি বলছেন কাউ, যেমন আপনি বলছেন ক্যাট, ঠিক আছে, এগুলো তো সব সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন, কিন্তু ওইটা দিয়ে যখন আপনি সমগ্র ওই শ্রেণীটাকে বুঝাবেন, তখন কিন্তু ওর পূর্বে আপনাকে দা ব্যবহার করতে হবে। এখানে এ কাউ যদি বলেন, এ কাউ, যেমন তার আপনি বললেন আই বট আ কাউ, আমি একটা গরু কিনেছিলাম। এখানে একটা গরুর কথা বোঝাচ্ছে, এখানে কিন্তু পুরো গরু ওই শ্রেণীটাকে বোঝাচ্ছে না, গরু জাতটাকে বোঝাচ্ছে না। কিন্তু আপনি যখন বলবেন দা কাউ, তখন এটা পৃথিবীতে যত গরু আছে সব গরুকে বোঝাচ্ছে। তাহলে কোন সিঙ্গুলার নাউন বা অ্যাডজেক্টিভ যখন পুরা এন্টায়ার গ্রুপটাকে, মানে পুরা ওই শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করবে, তখন আমরা তার পূর্বে দা ব্যবহার করব। তাহলে এই জায়গাতে দেখেন, দ্য কাউ ইজ, আর এই যে সিঙ্গুলার নাউনের পূর্বে যখন আমরা দা ব্যবহার করি, সেটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে আমরা কাউন্ট করি, ওই জন্য এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। তাহলে দ্য কাউ ইজ ইউজফুল। এই যে এখানে ইউজফুল কেন তার পূর্বে এ বসাচ্ছে বলেন তো? ইউজ, ইউ এর মতো উচ্চারিত উচ্চারিত হচ্ছে, সাউন্ডটা একটু লক্ষ্য করেন। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই জায়গাতে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো আমরা এতক্ষণ ধরে বলেছি যে আর্টিকেল, শুধু আর্টিকেল না, যে কোনো ডিটারমিনার সবসময় নাউনকে কি করে, নাউনকে ডিটারমাইন করে। কিন্তু এই জায়গাতে আপনি যদি দেখেন রিচ, বা আপনি যদি দেখেন পোর, এখানে রিচ বলেন, পোর বলেন, ফায়ার, সবগুলো অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ আর নাউন শেখার কিন্তু অনেক দুর্দান্ত একটা টেকনিক আছে, এটা আমি সবসময় আমার স্টুডেন্টদের শেখাই। সেটা হচ্ছে, আপনি কোনো একটা কোনো একটা শব্দ অ্যাডজেক্টিভ নাকি সেটা একটা নাউন শেখার জন্য কি করবেন, আরেকটা নাউনের সাথে বসাবেন। ধরেন আপনি বললেন এই যে রিচ, এই রিচ শব্দটা আমরা জানি না যে এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন। আপনি কি করবেন, ধরেন রিচ আর রিচনেস, এই দুইটা শব্দ আপনার কাছে পেয়েছেন, আপনি জানেন না যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, আপনি সিম্পলি এর সাথে আরেকটা নাউন যুক্ত করেন। ধরেন ম্যান, স্টুডেন্ট, পার্সন, তো যে কোনো নাউন যুক্ত করলেই হবে। আপনি যুক্ত করেন রিচ ম্যান, আর রিচনেস ম্যান, হুইচ ওয়ান ইজ মেকিং মোর সেন্স, আপনার শুনতে কোনটা ভালো লাগছে? রিচ ম্যান শুনতে ভালো লাগছে, কারণ ছোটবেলা থেকে শুনেছি। রিচনেস ম্যান, ইট সাউন্ডস অ্যাবসার্ড, তাই না? এটা মানে কেমন যেন মনে হচ্ছে, বেখাপ্পা লাগছে। সো যেইটা নাউনের আগে যুক্ত করে দেখবেন সেন্স মেক করছে, দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আর যেটা করছে না সেটা অ্যাডজেক্টিভ হবে না। তাহলে এই জায়গাতে রিচ, আবার এই যে পোর, আপনি বলতে পারেন যে স্যার পোর তো মনে হচ্ছে নাউন। এখন নাউন কি না সেটা বোঝার জন্য আপনাকে আমি দুইটা ওয়ার্ড দিচ্ছি। দেখেন, পোর আর পোভার্টি। পোর ম্যান, পোভার্টি ম্যান। পোভার্টি ম্যান শুনেই মনে হচ্ছে ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো এটা অ্যাডজেক্টিভ না, কারণ নাউনকে মডিফাই করার ক্ষমতা অ্যাডজেক্টিভের আছে, সুতরাং পোরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের আগে তো আর্টিকেল বসার কথা না, তাই না? কিন্তু এখানে নিয়মটা হচ্ছে, যখন
কোনো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা ব্যবহার করে ফেলি আমরা, তখন এই অ্যাডজেক্টিভ দিয়ে আসলে গুণটা বোঝায় না, এই রিচ ধনী পুরা জাতটাকে বোঝাচ্ছে, তার মানে ধনী মানুষগুলাকে বোঝাচ্ছে। তাহলে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই জায়গাতে অল দ্য রিচ পিপল কিন্তু এই জায়গাতে আমরা বোঝাচ্ছি যে ধনীরা সবসময় খুশি নয়, সুখী নয়। ঠিক আছে, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার। আমরা যদি এই জায়গাতে রিচ ম্যান বলতাম, বিটুইন দ্য রিচ ম্যান অ্যান্ড পোর ম্যান, বা রিচ পিপল পোর পিপল, তাহলেও হয়তো, কিন্তু আমরা এই জায়গাতে এই নাউন গুলো না দিলেও হবে। ওইখানে রিচ বা পোর অ্যাডজেক্টিভের আগেই যদি আপনি দা আমাদের ডেফিনিট আর্টিকেলটাকে ব্যবহার করেন, তখনই কিন্তু সেটা পুরা ওই শ্রেণীটাকে বোঝাবে। তাহলে আশা করছি আপনারা এই যে পাওয়ার অফ রিপ্রেজেন্টেশনটা বুঝেছেন, যে কোনো একটা কমন নাউনের পূর্বে দা ব্যবহার করলে ওইটা পুরা ওই শ্রেণীটাকে বোঝায়। আবার যে কোনো অ্যাডজেক্টিভ তার আগে যদি আপনি শুধুমাত্র দা ব্যবহার করেন, তখন কিন্তু সেই অ্যাডজেক্টিভটা ওই পুরা শ্রেণীটাকে বোঝায় এবং তখন সেটা একটা নাউন হিসেবে ফাংশন করে। আপনারা কি বুঝেছেন সোফার আমরা যতটুকু শিখলাম? ওকে, আমাদের আসলে আর বেশি নিয়ম নেই, এখানে কিছু ছোটখাটো নিয়ম আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। দেখেন, এইটা ছোটখাটো নিয়ম হলেও খুবই ইম্প্যাক্টফুল একটা নিয়ম, কারণ এটা আমাদের সবারই কম বেশি জানা আছে। সেটা হচ্ছে আমরা এই যে অ্যাডজেক্টিভের যে যে ডিগ্রি অফ কম্পারিজন আছে, যেমন এই যে লার্জ, এটা হলো পজিটিভ ফর্ম, ঠিক আছে, লার্জার, লার্জেস্ট, সুপারলেটিভ। তাহলে এই যে তিনটা আলাদা আলাদা যে রূপ আছে, এই যে 3 নাম্বার যে রূপ সুপারলেটিভ যে রূপটা আছে, হ্যাঁ, সুপারলেটিভ ফর্ম। তো সুপারলেটিভ ফর্মের আগে অলওয়েজ আপনাকে দা ব্যবহার করতে হবে। ইভেন কম্পারেটিভের আগেও দা ব্যবহৃত হয় ক্ষেত্র বিশেষে, কিন্তু সুপারলেটিভের আগে আপনাকে দা ব্যবহার করতে হবেই। তাহলে সুপারলেটিভ কোনগুলো আপনি বুঝবেন? অ্যাডজেক্টিভের শেষে যখন ইএসটি থাকে, যদি মনোসিলেবল হয়, মানে জাস্ট একটা সিলেবল যদি হয়, আর যদি মাল্টিপল সিলেবল হয়, সেক্ষেত্রে আপনার মোস্ট দিতে হবে। যেমন আপনি দেখেন, আমি বলছি গুড, এটা মনোসিলেবল, একটা মাত্র অক্ষর, এটাকে আপনি বেটার, তারপরে হচ্ছে বেস্ট, এই যে আমরা বলেছি লাস্টে ইএসটি থাকবে। তাহলে যে ইএসটি আছে, এখন কিন্তু আমি যদিও এখানে বলতাম যে হি ইজ এ গুড স্টুডেন্ট, এ গুড স্টুডেন্ট বলা যায়, কিন্তু আপনি যদি বলেন হি ইজ এ বেস্ট বেস্ট স্টুডেন্ট, এটা হবে না। কারণ বেস্ট স্টুডেন্ট মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে সে সর্বোচ্চ, ঠিক আছে, স্টুডেন্টদের মধ্যে সে সর্বোত্তম, সেরা। তখন আপনাকে বলতে হবে হি ইজ দা বেস্ট স্টুডেন্ট। যেমন ইউ গাইজ আর দ্য বেস্ট স্টুডেন্টস, এখন আপনারা যারা আমাদের ক্লাস করছেন, আপনাদের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দা ব্যবহার করছি, কেন? সুপারলেটিভ আছে। যদি এরকম একটা আপনি মাল্টিপল মানে পলিসিলেবল যেগুলো আছে, ঠিক আছে, একের বেশি, সেগুলোর ক্ষেত্রে যদি নেন, যেমন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, এখন এর কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম আপনি কিন্তু ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট টেস্ট করতে পারবেন না, কারণ এটা এক সিলেবল না, একের অধিক। তখন আপনাকে কি করতে হয়? কম্পারেটিভ করার জন্য মোর আর সুপারলেটিভ করার জন্য মোস্ট ব্যবহার করতে হয়। তাহলে এই যে মোস্ট, এর পূর্বে আপনি দা ব্যবহার করবেন। তাহলে সংক্ষেপে মনে রাখবেন কিভাবে, কোন একটা অ্যাডজেক্টিভ আসছে, তার শেষে ইএসটি আছে অথবা মোস্ট আছে, এর পূর্বে আপনি দা দিয়ে দিবেন। তাহলে ইট ইজ ওয়ান অফ দা লার্জেস্ট, এখানে লার্জেস্ট ইএসটি আছে, ওই জন্য আমরা দা ব্যবহার করছি। আবার মসকিউটে, মশা, ঠিক আছে, মেনাস ইজ ওয়ান অফ দা মোস্ট অফ টপিকস, এই যে এখানে মোস্ট শব্দটা চলে এসেছে, সেই জন্য তার আগে আমরা দা ব্যবহার করছি। সো এটা গেল সুপারলেটিভ ডিগ্রি। রুল নাম্বার 8 হচ্ছে অর্ডিনাল নাম্বার অ্যান্ড ডেট। দেখেন, নাম্বার কিন্তু অনেক ধরনের হয়। কার্ডিনাল নাম্বার, যেমন 1, 2, 3, এগুলো কার্ডিনাল নাম্বার। মানে আপনারা যে কাছে কার্ড আছে না, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আপনাদের নাম্বার গুলো কিভাবে থাকে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা আপনার মোবাইল ফোন নাম্বার কিভাবে থাকে? আপনি কখনো বলেন না যে 0193, এভাবে না বলে আপনি কখনো বলেন যে ফার্স্ট, 9th, থার্ড, এভাবে বলেন না। তো এই কার্ডে যেগুলো রকম থাকে, এগুলোকে বলে কার্ডিনাল। আর অর্ডার মেনটেন যেগুলো করে, যেমন আমি বলছি তুমি ফার্স্ট বেঞ্চে বসো, তুমি সেকেন্ড, তারপর থার্ড, মানে অর্ডার ভিত্তিক, ওটা গেলে অর্ডিনাল। তাহলে এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো অর্ডিনাল নাম্বার, এগুলো থাকলে তার পূর্বে আপনাকে দা ব্যবহার করতে হয়। তাহলে দা ফার্স্ট চ্যাপ্টার, দা 21st ফেব্রুয়ারি, তাহলে 21st ফেব্রুয়ারি হচ্ছে এটা অর্ডিনাল নাম্বার,
ওর পূর্বে আপনি দা ব্যবহার করবেন। কিন্তু এখানে যদি শুধু 21 থাকতো, হ্যাঁ, এখানে এই যে ফার্স্ট নেই, 21 নেই, তাহলে কিন্তু এর আগে আপনি দা ব্যবহার করতেন না। আশা করছি বুঝাতে পেরেছি। আর একটা আছে ডেজিগনেশন অ্যান্ড প্রফেশনস, পদবি এবং পেশা। এটা তো খুবই সিম্পল। প্রাইম মিনিস্টার একটা পদবি, হেডমাস্টার পেশা পদবি, এই যে আর্মি, এগুলোর পূর্বে আপনাকে দা ব্যবহার করতে হবে। তাহলে দা প্রাইম মিনিস্টার, দা হেডমাস্টার, দা আর্মি, তাহলে পদবি বা পেশার পূর্বে আপনি দা ব্যবহার করবেন। তাহলে এখানে নিয়ম ছিল দুইটা, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করতে হয়, আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর ডেট। আচ্ছা, নিয়ম তিনটা, অর্ডিনাল নাম্বার, ডেট, আর নাম্বার 3 হচ্ছে ডেজিগনেশন এন্ড প্রফেশনস, এগুলোর পূর্বে আপনাকে দা ব্যবহার করতে হবে। এছাড়া এইগুলা খুবই কমন, যেমন পবিত্র ধর্মগ্রন্থ যেগুলো আছে সেগুলোর পূর্বে আপনি দা ব্যবহার করবেন, দা হোলি কোরআন, দা হোলি বাইবেল, ঠিক আছে, দা গীতা। নিউজ পেপারের নামের পূর্বে দা ডেইলি স্টার, দা বিজনেস স্ট্যান্ডার্ড, দা প্রথম আলো। ফেমাস বিল্ডিং যেগুলো আছে যেমন দা তাজমহল, দা এম্পায়ার স্টেট বিল্ডিং, এগুলার পূর্বে। তারপরে জাহাজ, শিপস, যেমন দা টাইটানিক, ট্রেনস, প্লেন, এগুলার পূর্বে আপনাকে দা ব্যবহার করতে হবে। তো এগুলা খুবই কমন, আমার মনে হয় না এখানে আপনাদের কোনো সমস্যা থাকবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম ফিক্সড, ফিক্সড কিছু এক্সপ্রেশন ফ্রেজেস আছে, যেমন আপনি অন দ্য আদার হ্যান্ড, এখানে কিন্তু দাটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, এখানে দা সবসময় বসবে, এটা ফিক্সড। অন দ্য কন্ট্রারি, ইন দ্য লং রান, উইথ আ ভিউ টু, এই যে উইথ আ ভিউ টু, এই যে আটা আসছে এখানে, এটা কিন্তু ফিক্সড। তাহলে এরকম কিছু ফিক্সড ফ্রেজ আছে, এগুলো অলওয়েজ আপনাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, So, আমরা মোটামুটি আমাদের ক্লাসের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু এ বা এন আর দায়ের ব্যবহার পুরোটা শিখে ফেলেছি। এই যে অংশটা, এইটা আপনাদের সব থেকে বেশি প্যারাদায়ক অংশ, সেটা হলো কোন জায়গাতে আর্টিকেল হবে না সেটা কিভাবে বুঝবো। সেটা বোঝার জন্য কিছু শর্টকাট টেকনিক আছে। সেটা আমরা শুরুতে ডিটারমিনার আপনাদের একটু বলেছিলাম, মনে হচ্ছে ডিটারমিনার জিনিসটা, ওই যে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, ডিস্ট্রিবিউটিভ, প্রত্যেকটা কিন্তু ডিটারমিনারের কাজ করে। আপনি প্রথমে দেখবেন যখন কোনো একটা নাউনের পূর্বে অলরেডি একটা ডিটারমিনার এক্সিস্ট করে, তখন কিন্তু আপনার আর আর্টিকেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, বলছেন বাট হিজ আইডিয়া ওয়াজ রং, এখানে হিজ অলরেডি একটা পসেসিভ না? এই যে পসেসিভ, আপনার ওইগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, যে মাই, ইয়োর, হিজ, হার, এগুলো পসেসিভ। সো এইটা অলরেডি আইডিয়াটাকে ডিটারমাইন করে দিচ্ছে যে তার আইডিয়া, তাহলে এখানে আপনার কিন্তু আর আর্টিকেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে আওয়ার, আওয়ার ফ্ল্যাগ মানে আমাদের পতাকা, অলরেডি এটা কিন্তু ওকে ডিটারমাইন করে দিচ্ছে, এখানে আর কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তাহলে এরকম ভাবে যতগুলো ডিটারমিনার আছে পসেসিভ, যেমন দেখেন ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কোনগুলো, যে দিস, দ্যাট, দিস, দোস, এইগুলো যদি অলরেডি থাকে, যেমন দিস নভেল, এই উপন্যাস, আপনার আর্টিকেল লাগবে না। দিস বিল্ডিং, এই ভবনটি, আপনার আর্টিকেল লাগবে না। তাহলে এইগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে যে অলরেডি যদি ডিটারমিনার থাকে তখন আপনার আর্টিকেলের প্রয়োজন নেই। আচ্ছা, এটা আমি অলরেডি একবার বলেছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে জেনারেল সেন্সে কিন্তু কোনো আর্টিকেল হয় না। যেমন দেখেন অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে সততা, সততা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হলো যেইগুলাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, ধরা যায় না। আপনি অনেস্টি, সততাকে দেখতে পাবেন না, আপনি মানুষটাকে দেখতে পাবেন যে মানুষটা সৎ, কিন্তু সততা জিনিসটাকে দেখতে পাবেন না। সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওর পূর্বে আপনি কোনো আর্টিকেল দিবেন না। যেমন আমি আর কি বললাম, ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে কি, কোনো একটা ফাইনাল প্রোডাক্টের জন্য আপনি যে যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করছেন, মানে উপাদান গুলো ব্যবহার করছেন, যেমন কটন, সিল্ক, লিনেন, এগুলো সব কি, এগুলো হচ্ছে সব উপাদান, আপনি এখানে ক্রস ব্যবহার করবেন। প্রোপাননের কথা অলরেডি বলেছি, প্রোপাননের ক্ষেত্রে জেনারেল সেন্সে কোনো ধরনের আর্টিকেল হয় না। যেমন আপনি যে কারোর নাম বলতে পারেন এখানে, ঠিক আছে, কোনো দেশ, কোনো মানুষের, কোনো শহরের, যেমন কেম টু ঢাকা, দেখেন ঢাকা একটা প্রপার নাউন না? সিটি কমন নাউন, সিটির আগে হয় এ সিটি, দা সিটি, কিন্তু সিটির মধ্যে একটা নির্দিষ্ট সিটির নাম হচ্ছে ঢাকা, প্রপার নাউনের আগে নো আর্টিকেল ইজ নিডেড। আচ্ছা, তবে এই জায়গাতে একটা ঝামেলাও আছে। ঝামেলা হচ্ছে অনেক সময় প্রপার নাউনের আগে আর্টিকেল হতে পারে যখন সেই প্রপার নাউনটা প্রপার নাউনের মতো ফাংশন করে না, দ্যাট ফাংশন অ্যাজ এ কমন নাউন। যেমন আপনি যখন বলছেন দ্য নজরুল অফ আওয়ার টাইম, যেমন আমার এক বন্ধু আছে, সে খুব ভালো কবিতা রচনা করে, সে খুব ভালো বিদ্রোহী ভাষণ দিতে পারে, তো আমি বলছি যে ও আমাদের ক্লাসের নজরুল, বা ও আমাদের সময়কার নজরুল। এখন আমি কি আসলে
কাজী নজরুল ইসলামের কথা বোঝাচ্ছি, আমি নজরুলের ওই গুণটাকে বোঝাচ্ছি, আমি নজরুলের ওই কমন যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে তাকে বোঝাচ্ছি। এই ক্ষেত্রে আমাকে এখানে ব্যবহার করতে হবে দা। আরেকটা জিনিস আপনার অলরেডি বলেছি, এই দৃষ্টিতে না দেখে আপনি যদি আরেকটা পার্সপেক্টিভে দেখেন, নাউনের পরে অফ আছে মানে প্রিপজিশন আছে, সেই ক্ষেত্রে আপনাকে দা ব্যবহার করতে হবে। এই যে আওয়ার টাইম, আমাদের সময়কার নজরুল নির্দিষ্ট হয়ে গেছে, তো এখানে আপনি দা ব্যবহার করবেন। তাহলে নর্মাল সেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন বা প্রপার নাউনের পূর্বে আপনি কোনো আর্টিকেল ব্যবহার করবেন না। তবে সেই জায়গাতে যদি আপনি দেখেন প্রপার নাউন যখন একটা কমন নাউনের মতো কাজ করছে বা তাকে দিয়ে আপনি কোনো কম্প্যারিজন বোঝাচ্ছেন, তখন আপনি তার পূর্বে দা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে খুবই কমনলি আস্কড একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের নামের। যেমন দেখেন ইংলিশ, ইংলিশ শব্দটা কিন্তু মাল্টিপল তার ইউজ আছে। ইংলিশ বলতে আপনি পুরো ইংরেজ জাতিকেও বোঝান, আবার ইংরেজি বলতে আপনি ইংরেজ ভাষাটাকেও বোঝান। যখন ইংরেজি বলতে আপনি ভাষা বলবেন, তখন তার পূর্বে কোনো আর্টিকেল হবে না। হি স্পিক্স ইংলিশ, এখানে দা ইংলিশ বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি বললেন মিস্টার জন ইজ ড্যাশ ইংলিশ ম্যান, এখানে দেখেন তো ইংলিশটা কি জিনিস। এখানে ইংলিশটা হচ্ছে ভাষা না, বরং ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইজ অ্যান ইংলিশম্যান। আবার আপনি পুরা ইংরেজ জাতিটাকে বোঝান, দা ইংলিশ, তাহলে দা ইংলিশ বলতে আপনি পুরা ইংরেজদের বোঝাবেন। তাই আপনি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মাথায় রাখেন যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজের পূর্বে আর্টিকেলের প্রয়োজন নেই, কিন্তু এটা যদি আপনি ল্যাঙ্গুয়েজ না বুঝে জাতি বুঝায়, সেই ক্ষেত্রে আবার আপনার প্রয়োজন আছে। আচ্ছা, কোন স্পোর্টস বা গেম, ঠিক আছে, এইগুলোর নামে পূর্বে আর্টিকেলের প্রয়োজন নেই। ক্রিকেট, সকার মানে ফুটবল যেটাকে আমরা বলি, ঠিক আছে, ভলিবল, বাস্কেটবল, আপনি কোনো ধরনের আর্টিকেল এখানে দিবেন না। মিলস, এইটাই গুরুত্বপূর্ণ, এটা থেকে আমাদের অ্যাডমিশনে কিন্তু প্রশ্ন এসেছে। সেটা হচ্ছে আপনার নর্মালি মিল কোনগুলা? ব্রেকফাস্ট সকালের খাবার, লাঞ্চ দুপুরের, তারপর হচ্ছে ডিনার, সাপার। মিলের পূর্বে কোনো ধরনের আর্টিকেল প্রয়োজন নেই। তাহলে উই হ্যাভ ক্রস হবে এখানে, হ্যাঁ, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM, 8 in the morning। কিন্তু এখানে ঝামেলা আছে একটা, ঝামেলাটা এখান থেকে আসলে প্রশ্নটা আসে। প্রশ্নটা কি? সেটা হচ্ছে মিলের নামের আগে নাই আমরা বুঝলাম যে কোনো আর্টিকেল হবে না, কিন্তু যদি ওই মিলের নামের আগে আবার একটা অ্যাডজেক্টিভ থাকে, যেমন আমরা এখানে বলেছি শুধু ব্রেকফাস্ট, কেমন ব্রেকফাস্ট তা কিন্তু বলিনি, কিন্তু এখানে আমরা বলছি উই হ্যাড আ ডেলিশিয়াস ব্রেকফাস্ট। তাহলে এই যে ব্রেকফাস্টের আগে আমরা একটা অ্যাডজেক্টিভ দিলাম না, কেমন ব্রেকফাস্ট, কেমন নাস্তা, আপনার হচ্ছে খুবই সুস্বাদু, ডেলিশিয়াস, তখন আমরা আবার একটা আর্টিকেল এখানে ব্যবহার করছি। তাহলে এখানে আমাদের রুলটা কি? খুবই সিম্পল। যদি মিল অর্থাৎ খাবারের নাম শুধু থাকে, শুধু খাবারের নাম থাকে, তার আগে কোনো আর্টিকেল দরকার নেই। কিন্তু যদি ওই মিলের নামের আগে একটা অ্যাডজেক্টিভ থাকে, তখন আপনি তার আগে আর্টিকেল ব্যবহার করবেন। আচ্ছা, এছাড়া আরো কিছু ব্যাপার আছে, এগুলো আপনাদের অতটা বেশি আমার কাছে মনে হচ্ছে যে প্রয়োজন নেই। আমরা আমাদের যেই মেইন ক্লাসগুলো, এরপরে কিন্তু আপনাদের জন্য আমরা আরো বিভিন্ন বলেন কোর্স বলেন, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম আপনাদের নিয়ে প্ল্যান আছে। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি আপনাদের জন্য অনেক আমরা হচ্ছে দূরে যাইতে পারবো। এখানে আপনাদের জন্য জাস্ট সিম্পলি যে জিনিসটা দেখাতে চাই, প্রিভিয়াস এর একটা কোয়েশ্চেন আছে, এটা আমি জাস্ট 2 মিনিটের মধ্যে কিভাবে আপনারা সলভটা করবেন সেটা একটু দেখেন। দেখেন আমরা অলরেডি এগুলো আলোচনা করেছি। এই যে নাউন, তারপর অফ আছে, তারপর আবার নাউন আছে, সুতরাং এখানে দা ব্যবহার করতে হবে। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র আপনাদের দেখাচ্ছে, আপনারা যখন প্রিভিয়াস এর কোয়েশ্চেন সলভ করবেন, শুধু সলভ করবেন না, আপনারা অ্যানালাইসিস সহ করবেন, কোথায় কি ব্যবহৃত হচ্ছে এবং সেটা কেন ব্যবহৃত হচ্ছে, এটা জানাটা খুবই জরুরি। তাহলে এটা আমি যেভাবে যেভাবে শেখাচ্ছি আপনি সেভাবে সলভ করার চেষ্টা করবেন। ঠিক আছে, যে নাউন, তারপরে আপনি প্রিপোজিশন পাচ্ছেন, এটা বাংলাদেশের পার্লামেন্ট হাউসের কথা বলা হচ্ছে, তার মানে এটা নির্দিষ্ট হয়ে গেছে, নির্দিষ্ট, তার আগে আপনি দা ব্যবহার করবেন। আচ্ছা, ইজ, দেখেন এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, তাহলে বিল্ডিংটা আমাদের নাউন, এটাকে আমাদের ডিটারমাইন করতে হবে। আর এক্সকুইজিটলি, এটা কি শব্দ? এটা একটা ভাওয়েল সাউন্ড, সুতরাং অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। তাহলে এই জায়গাতে দেখেন ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, তাহলে এটা আমাদের আধুনিক স্থাপত্যবিদ্যা এবং প্রযুক্তির একটা আশ্চর্য, একটা আশ্চর্য, কিন্তু এটা শুধু একমাত্র আশ্চর্য না, তাহলে আমরা দাম দিতাম, কিন্তু এখানে একটা আশ্চর্য, সেই জন্য এখানে আমরা এ, ঠিক আছে, ওয়ান্ডার। আচ্ছা, ইট ইজ অন অফ লার্জেস্ট, এই যে ইএসটি চলে এসেছে, সুপারলেটিভ ডিগ্রি, তাহলে আপনারা জানেন দা হবে। আর অন অফ এর পরে সবসময় দা হয়, অন অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস
ইন ড্যাশ ওয়ার্ল্ড, আমরা বলেছি যেগুলো ইউনিক জিনিস একটাই আছে, ওয়ার্ল্ডের আগে, স্কাই এর আগে, সান, মুন, এগুলোর আগে সবসময় আপনাকে দা ব্যবহার করতে হবে। তারপরে দেখেন ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, তাহলে আমাদের নাউনটা হচ্ছে বিল্ডিং। আমরা হাইলি বা এক্সপেন্সিভ এদের কাউকে কিন্তু মডিফাই করছি না, মানে ডিটারমাইন করছি না। আমাদের কাজ হচ্ছে এই বিল্ডিংটাকে ডিটারমাইন করা। তাহলে এখানে আমরা বিল্ডিংটার আগে কি একটা বিল্ডিং, এখানে হচ্ছে সিঙ্গুলার দেওয়া আছে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমরা এ বা এন ব্যবহার করব। এখন এখানে আছে হাইলি কনসোনেন্ট সাউন্ড, তাহলে ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তারপরে দেখেন ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট, এই যে অফ আছে, নাউন আছে, নির্দিষ্ট হয়ে গেছে, দা দ্য মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, একজন আমেরিকান স্থপতি, ড্যাশ লুই আইকান। আচ্ছা এটা দেখেন একটা প্রপার নাউন না, প্রপার নাউন, এখানে কাউকে তুলনাও করা হচ্ছে না, সুতরাং প্রপার নাউনের আগে কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। ডিজাইন দিস বিল্ডিং, এখানেও দেখেন আমাদের নিয়মটা কমন পড়েছে, সেটা কি বলেছিলাম, অলরেডি এই নাউনটাকে একটা ডিটারমিনার ডিটারমাইন করছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এখানে দেয়া আছে, সুতরাং আমাদের এখানে কিন্তু আর আর্টিকেলের প্রয়োজন নেই। এন্ড দ্য লাস্ট ওয়ান, দেখেন এই নিয়মটা কিন্তু বোর্ডে এসেছে, এটা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। প্রশ্ন হতে পারে ঢাকা বোর্ড 19 কেন আমরা এখানে হচ্ছে দেখাচ্ছি, বিকজ ঢাকা বোর্ড 19 লাস্ট ছিল এই আর্টিকেল প্রশ্নটা আসার, মানে আর্টিকেল প্রশ্নটা কিন্তু 19-এর পরে আর ছিল না। আপনাদের অলরেডি বলেছি 19-এর পরে কোভিড চলে আসলো, 20, 21, 22, 23, 24, 25 এই 6 বছর শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। ওই জন্য আপনারা যেই নতুন টপিকগুলো অর্থাৎ নতুন করে সিলেবাস আবার ইনক্লুড করা হয়েছে সেগুলো যখন প্র্যাকটিস করবেন আপনারা জাস্ট 19 সালে চলে যাবেন। 19 সালে যে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এগুলো হচ্ছে আপনারা সিকোয়েন্সিয়ালি প্র্যাকটিস করবেন। তো এখানে আমরা ম্যানের নিয়মটা দেখেন, ম্যানের পরে আমরা বলেছিলাম যদি প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্রস দিব, আর যদি সিঙ্গুলার নাউন থাকে সেক্ষেত্রে আমরা এখানে এ ব্যবহার করব। তাহলে এখানে ভিজিটার্স নেই, ভিজিটার আছে সিঙ্গুলার, সেজন্য কিন্তু ম্যানির পরে এখানে হবে এ। এভরিডে, প্রত্যেক দিন, মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। সো এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2019-এর সলভ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা আসলে বোর্ড প্রশ্নগুলোকে সলভ করব বা অ্যানালাইসিস করব। আপনাদের জন্য জাস্ট এখানে আমি একটা প্র্যাকটিস কোশ্চেন রেখেছি, আপনারা একটু এটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা এটা হচ্ছে বাসাতে একটু সলভ করেন। আগামী ক্লাসে, আগামী শুক্রবারে যখন আমরা আলোচনা করব হচ্ছে মডিফায়ার নিয়ে। সো মডিফায়ার আপনাদের যারা নতুন কলেজে উঠেছেন, এইচএসসি 27 ব্যাচ, মডিফায়ার টপিকটা আপনাদের কাছে মনে হতে পারে ওরে বাবা এটা আবার কি টপিক, কখনো শুনিনি। এটা খুবই ইজি একটা টপিক, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব জানলে আপনি মডিফায়ার খুব ভালো মতো পারবেন। তো সেখানেও কিন্তু আমাদের ডিটারমিনার আর্টিকেল আবার নতুন করে আসবে। সো আর্টিকেলের যে আলোচনাটা ওইটা কিন্তু আমরা মডিফায়ারের মধ্যে আরো বেশি কনসলিডেট করার সুযোগ পাবো, আরো বেশি কিন্তু আমাদের ওই জায়গাতে স্ট্রং একটা গ্রিপ আসবে। তো আপনারা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু স্ক্রিনশট নেবেন, এটা সলভ করবেন। সলভ করে আপনারা চাইলে আমাদের পেজে নক করতে পারেন, আমাদের এই যে লাইভ ক্লাসটা আছে লাইভ ক্লাসের কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন। আমি আমার সুযোগ সময় বুঝে আপনাদের ওই জায়গাতে কিন্তু দেখবো যে আপনাদের কার কয়টা হচ্ছে। আর যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আজকের ক্লাস নিয়ে, আজকের টপিক নিয়ে, তাহলে আপনারা সেটাও আমাদের এই কমেন্ট বক্সে করে রাখতে পারেন। এছাড়া আমরা চেষ্টা করব আমাদের পেজে প্রতিদিন কিছু কুইজ, তারপরে আপনাদের কিছু রিসোর্স এগুলো শেয়ার করতে। আমি আশা করব আপনাদের জন্য সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আপনারা একটু আমাদের সাথে, এখন মানে নতুন নতুন তো, আপনারা একটু আমাদের কোঅপারেট করবেন, সেটাই। এছাড়া আপনাদের আরো কয়েকটা বিষয় একটু জানিয়ে রাখি, যেমন আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটের একটা ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আপনারা যাবেন। ওয়েবসাইটে এখনো অনেক কাজ চলমান, তারপরেও আপনাদের জন্য এখন এই যে দেখুন আমার যে এখন প্রোগ্রামটা চলছে সেটা আছে এখানে ফ্রিতে আপনারা হচ্ছে এখানে ইয়ে করে রাখবেন, রেজিস্টার করে রাখবেন। এরপরে দেখা যাচ্ছে কোনো রিসোর্স, এই যে পিডিএফ থেকে শুরু করে সেগুলো হয়তো আমরা ওইখানে দিব। ওইখানে আমরা হচ্ছে এই লেসন গুলোর উপরে যদি কোনো টেস্ট নিতে হয় সেগুলো আমরা এখান থেকে দিব। সো এটা খুবই সিম্পল, আপনি জাস্ট ওয়েবসাইটে যে রেজিস্টারটা করে ফেলবেন, তারপরে কিন্তু আপনি নিজের মতো এখানে কোর্সগুলো চুজ করতে পারবেন। এছাড়া আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এখানকার কোর্স, এটা কিন্তু আপনার একদমই ফ্রি অফ কস্ট, জাস্ট আপনাদের জন্য আমরা দিচ্ছি। এছাড়া আমাদের ওয়েবসাইটটা একটু আপনারা এক্সপ্লোর করে দেখবেন, আপনার যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে সেগুলো আমাদের জানাতে পারেন। তো আজকের ক্লাস আশা করছি আপনাদের জন্য এবং বিশেষ করে আমার জন্য এটা অনেক ল্যান্ডমার্ক হয়ে থাকবে। এখন একটু আমাকে বলেন আজকের ক্লাসটা আপনারা কি এনজয় করেছেন কিনা, বা আমরা আর কিভাবে ক্লাসগুলোকে হচ্ছে ভবিষ্যতে আপনারা আর কি কি জিনিস চান সেটাও কিন্তু কমেন্টে রাখতে পারেন। জাস্ট লাস্ট একটা কথা শুনতে চাচ্ছি যে আজকের ক্লাস আপনাদের
কতটুকু আর্টিকেল টপিকটা সম্পর্কে যদিও এখনো ইনডেপথ যাওয়ার সুযোগ ছিল, কিন্তু আজকে আমাদের প্রথম দিন, আমাদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল। প্রথমে কিন্তু আমাদের লাইভ শুরু করতে একটু সমস্যা হয়েছিল, এটা আসলে শুরুতে হবেই। আমাদের সাথে একটু আপনারা যদি কোঅপারেট করেন, আশা করছি আমরা অনেক দূর যেতে পারবো। সো ক্লাসটি কেমন লাগলো আপনাদের? আচ্ছা, আমার অনেক পরিচিত মুখকে দেখতে পাচ্ছি। ওয়াতিল, নাইমুল, ইয়াতিন আরাফাত আছে, তানভীর আছে, আবার অনেক অপরিচিত মুখকেও দেখতে পাচ্ছি। সামিরা, এমা, আচ্ছা, নুসরাত জাহান, অনিমা আমার স্টুডেন্ট। আচ্ছা, ওয়ান্ডারফুল ক্লাস, থ্যাংক ইউ। মারুফ বলছেন বেস্ট ক্লজ। ক্লজ মানে খাবা? আচ্ছা, ক্লাস ঠিক আছে। ওকে, আপনারা এই ক্লাসটা একটু টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন, এরপরে আপনারা বারবার রিভিউ করে এটা দেখতে পারেন। যখন যে অংশটা আপনার কাছে মনে হবে যে এটা আরেকটু আমাকে হচ্ছে দেখা প্রয়োজন, আশা করছি আপনারা এখান থেকে খুব ভালো মতো ওই জিনিসগুলো আবার জানতে পারবেন। তো আমার জন্য সবাই দোয়া রাখবেন। আশা করছি আপনাদের সাথে এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে দেখা হবে। এছাড়া আপনাদের জন্য বাংলা বা অন্যান্য সাবজেক্টেও কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো, তো আপনারা আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন, দোয়া রাখবেন নেক্সট জেন ইনস্টিটিউটের জন্য, যাতে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি। সুতরাং আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।